কেমন আছেন সবাই? আজ চলে আসলাম অসাধারণ ওয়েব সিরিজ দ্য রিসোর্টের পার্ট 3 নিয়ে। আজকের এই ভিডিওতে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অনেক রহস্যের উন্মোচন হবে। এছাড়া আমি একসাথে অনেকগুলো এপিসোড এক্সপ্লেন করার চেষ্টা করব, যার ফলে ভিডিওটা বড় হতে পারে। তাই আশা করি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। এছাড়া এই ভিডিওটি যারা প্রথমবারের মতো দেখছেন তারা চাইলে এই ওয়েব সিরিজের পার্ট 1 আর 2 দেখে আসতে পারেন। পার্ট 1 আর 2 দেখলে পুরো গল্পটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দ্য রিসোর্টের পার্ট 1 আর 2 এর লিংক কমেন্ট বক্সের সবার ওপরের কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওর ডান দিকে আই বাটনেও ক্লিক করলে পার্ট 1 এবং 2 এর লিংক পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গ্রামের একটি সাধারণ ছেলে ভেট্রি, যে নিজের পরিবারের দায়িত্ব টানার জন্য রিসোর্টে রুম সার্ভিস বয় হিসেবে কাজ করে, কিন্তু তার আসল স্বপ্ন হচ্ছে একজন শেফ হওয়া। আর সেই ইচ্ছে থেকেই ভেট্রি একদিন নেদুমারানের সিগনেচার ডিশ একবার টেস্ট করেই বানিয়ে ফেলে, আর যার ফলশ্রুতিতে তাকে একদিনের জন্য কিচেনের ইনচার্জ বানিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যায় সেই দায়িত্ব পালনে সে একটু ভুল করে ফেলে, আর যার ফলে তাকে কিচেনে ঢোকার জন্য সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়। ভেট্রির স্বপ্ন অধরাই থেকে যায়, আর সেটার একমাত্র কারণ হলো নেদুমারানের অহংকার। এদিকে ভেট্রি আর ঐশ্বরিয়া একে অপরের কাছে চলে এসেছিল ধীরে ধীরে। অন্যদিকে রিয়া তার বিবাহিত জীবন নিয়ে ধুকে ধুকে মরছিল। এদিকে দেখা যায় সেই রিসোর্টে নতুন একজন গেস্ট লিও আসে, যে সেখানে আসার পরেই চিকার খোঁজ করতে থাকে। এরপরে নেদুমারান আর লিওর কথা শুনে আমরা বুঝতে পারি এই চিকার পুরো নাম হচ্ছে চিদাম্বরম। যাই হোক, পরের দিন দেখা যায় উত্তম স্যার ডেকে নিয়েছিল ভেট্রি আর ঐশ্বরিয়াকে। আসলে রিসোর্টে একজন গেস্ট আসবে, এই জন্য তারা আগেই বুকিং দিয়ে রেখেছিল। উত্তম স্যার বুঝিয়ে দেয় যে সেই গেস্টের চাহিদা কি। আসলে এই রিসোর্টে আসার পরে তারা একটা ডিনার ডেট করবে, এছাড়া বাসর রাত অর্থাৎ ফার্স্ট নাইটও করবে। এই জন্য উত্তম স্যার ভেট্রি আর ঐশ্বরিয়াকে পুরোপুরি সবকিছু বলে দেয়, সকালের নাস্তা থেকে ডিনার পর্যন্ত কি কি খাবার হবে, কোন কোন কালারে আসবে, সবকিছু, এমনকি কোন ফুল ব্যবহার হবে সেটাও। উত্তম স্যার বলে দেয় ডেকোরেশনের জন্য শুধুমাত্র প্যাস্টেল কালার এবং গোলাপ ফুলই ব্যবহার করতে হবে, এছাড়া অন্য কিছু নয়। অন্যদিকে ঐশ্বরিয়াকে বুঝিয়ে দেয় ড্রিঙ্কস এবং খাবারের মধ্যে কি কি করতে হবে। উত্তম স্যারের সামনে ঐশ্বরিয়া এবং ভেট্রি দুজনেই মাথা নাড়ায়, অর্থাৎ তারা পুরোটা বুঝে গেছে। কিন্তু উত্তম স্যার সেখান থেকে চলে যাবার পরপরই ভেট্রি ঐশ্বরিয়াকে বলে এই প্যাস্টেল কালারটা আসলে কি। ঐশ্বরিয়া বুঝতে পারে, এরপরেই ঐশ্বরিয়া ভেট্রিকে বুঝিয়ে দেয়। ভেট্রি সেখান থেকে চলে যাবার পরপরই ঐশ্বরিয়া দেখতে পায় ভিনা এবং ভিকি তারা একপাশে দাঁড়িয়ে কথা কাটাকাটি করছে, এবং তাদের কথা শুনে বোঝা যাচ্ছিল হয়তোবা তাদের মধ্যে একটা সম্পর্ক চলছে। আসলে ভিনা আর ভিকি তারা যে একে অপরকে ভালোবাসতো এই কথাটা ঐশ্বরিয়া এখন পর্যন্ত জানে না, অথচ ভিনা আর ঐশ্বরিয়া একে অপরের বেস্ট ফ্রেন্ড। এই বিষয়টা ঐশ্বরিয়াকে অনেক কষ্ট দেয়, সে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে ভিনা ভিকির এই উল্টোপাল্টা স্বভাব দেখার পরে সেও অনেক পেরেশানির মধ্যে ছিল। এদিকে রিয়া আর রাজন বসে কথা বলছিল। এছাড়া রিয়া রিসোর্টের সব ডিটেলসগুলো দেখছিল, আর সেখান থেকে দেখার পরে সে বুঝতে পারে রিসোর্টের সবকিছুই ঠিকঠাক রয়েছে, কিন্তু প্রফিট দিনে দিনে কমে যাচ্ছে, আর সেটার বড় কারণটা হচ্ছে কিচেনের খরচ। রিয়া বলে এবার তাহলে নেদুমারান স্যারের সাথে একটু কথা বলতেই হয়। রিয়া এরপরে রাজনকে জিজ্ঞেস করে, তুমি তো এই ব্যাপারটা জানতে, তাহলে এতদিন ওনার সাথে কথা কেন বলনি? রাজন বলে, আমি অনেকবার কথা বলার চেষ্টা করেছি, উনি আমার কথা শুনলে তো। রিয়া বলে, তাহলে এখন আমাকেই তার সাথে কথা বলতে হবে। ঠিক ওই সময়টাতে দেখা যায় নেদুমারান সেখান দিয়েই যাচ্ছিল। রিয়ার সাথে সাথে দেখে তাকে থামিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। রিয়া বলে রিসোর্টের সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু প্রফিট দিনে দিনে কমে যাচ্ছিল। এছাড়া কিচেনের খরচ বেড়ে যাওয়াতে খাবারের দাম অনেক বেশি ছিল, যার ফলে নেগেটিভ রিভিউ আসা শুরু হয়েছিল। সবার কাছে একটাই কমপ্লেন, এই রিসোর্টের খাবারের প্রাইস অনেক বেশি। যদি কিচেনের খরচ কিছুটা কমানো যেত তাহলে খাবারের প্রাইসটাও কমানো যেত। তখন নেদুমারান কথাটা অ্যাভয়েড করে আর বলে, তুমি এখনো ছোট, তোমাকে এইসব বিষয় নিয়ে ভাবতে হবে না, তারপরে আবার এই অবস্থায়, অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায়। নেদুমারান বলে, রিসোর্টের দায়িত্ব তোমার বাবার কাঁধে, কিচেনের দায়িত্ব আমার কাঁধে, এগুলো আমাদেরকেই দেখাশোনা করতে দাও, তুমি এই সময় রেস্ট নাও। যদিও নেদুমারান ওই সময় তেমন কোনো রিয়াক্টই করে না, কিন্তু সেখান থেকে চলে আসার পরেই নেদুমারানকে দেখে বোঝাই যাচ্ছিল সে পুরোপুরি তেলু বেগুনে জ্বলে উঠেছিল। নেদুমারান একা একাই ভাবতে থাকে, যে মেয়েটাকে একসময় ছোটবেলায় সে কোলে নিয়েছে সেই মেয়েটাই আজকে তার কাছে হিসাব চাইছে। এছাড়া তার কাছে আরও মনে হয় রিয়া একা এইসব কিছু করেনি, রাজন তার মাথা খেয়েছে, অর্থাৎ রাজনই তাকে এইসব বিষয় নিয়ে কথা বলতে উস্কেছে। এমনিতেই নেদুমারান প্রচণ্ড রেগেছিল, তার মধ্যে
ঐশ্বরিয়া তখন কোনো পারমিশন না নিয়ে নেদুমারানের কেবিনে চলে আসে, যার ফলে নেদুমারান তার সব রাগ ঐশ্বরিয়ার উপরে ঢেলে দেয়। এরপরে নেদুমারান জানতে চায় ঐশ্বরিয়া কেন এসেছে। তখন ঐশ্বরিয়া বলে, রিসোর্টে যে নতুন গেস্ট এসেছে লিও, অর্থাৎ নেদুমারানের বন্ধু, সে একটা নতুন ডিশের অর্ডার করেছে যেটা তাদের রিসোর্টের মেনুতে নেই। লিও অর্ডার করেছে পাম রুট কারি, যেটা প্রায় 15 বছর আগে এই রিসোর্টে বানানো হতো। এছাড়া লিওর অর্ডার রয়েছে 15 বছর আগে যে টেস্টটা ছিল এখনও সেই টেস্ট থাকতে হবে। এটা শুনে নেদুমারান একটু চিন্তায় পড়ে যায়। এরপরে ঐশ্বরিয়া রাতে কি কি খাবার হবে সেটা লিস্ট দিয়ে সেখান থেকে চলে আসে। সেই কেবিন থেকে বাইরে আসার পরেই ঐশ্বরিয়ার কাছে চলে আসে ভিনা কথা বলার জন্য, কিন্তু ঐশ্বরিয়াকে পুরোপুরি ইগনোর করে ভিনা। আর এটা দেখে ভিনা অবাক হয়ে যায় যে ঐশ্বরিয়া তাকে অ্যাভয়েড কেন করছে। এদিকে সন্ধ্যায় সেই গেস্টদের ডিনারের ব্যবস্থা করছিল সবাই, সেখানে ভেট্রি, ঐশ্বরিয়া এবং আরও অনেকে ছিল। ঠিক তখনই ভিনা সেখানে চলে আসে ঐশ্বরিয়ার কাছ থেকে একটা জিনিস কনফার্ম করার জন্য, কিন্তু আবারও ঐশ্বরিয়া তার কথা অ্যাভয়েড করে সেখান থেকে চলে আসে। ভিনা ঐশ্বরিয়ার এমন ব্যবহার আর সহ্য করতে পারছিল না। এর ফলে সে বাধ্য হয়ে ঐশ্বরিয়াকে সরাসরি জিজ্ঞেস করে কেন সে তাকে অ্যাভয়েড করছে। তখনই ঐশ্বরিয়া বলে তারা দুইজন একে অপরের খুব ভালো বন্ধু, কিন্তু তারপরও ভিনা তার সম্পর্কে এত বড় একটা কথা ঐশ্বরিয়ার কাছে লুকিয়েছে যে ভিকির সাথে তার একটা সম্পর্ক রয়েছে। ভিনা তখন বলে আসলে ভিকি তাকে বলেছিল এই কথাটা সবার কাছ থেকে গোপন রাখতে, কারণ ভিকির ভয় ছিল তাদের এই সম্পর্কের কথা যদি ঐশ্বরিয়া জানতে পেরে যায় তাহলে ঐশ্বরিয়া নেদুমারানকে জানিয়ে দেবে, আর যার ফলে তাদের চাকরি পর্যন্ত চলে যেতে পারত। কিন্তু ঐশ্বরিয়া ভিনার কোনো কথাই শুনছিল না। বেচারি ভিনা সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ঐশ্বরিয়া আবারও এসে কাজে যোগ দেয়, অর্থাৎ সে টেবিল সাজাতে শুরু করে। ঠিক তখনই সেখানে ভেট্রি এবং পান্ডির কিছু কথা সে শুনতে পারে। পান্ডি আসলে ভেট্রির ব্যাগ থেকে ভেট্রিকে না বলেই 2000 টাকা নিয়েছিল। এটা শুনে ভেট্রি বলে সমস্যা নেই, পরেরটা পরে দেখা যাবে। অর্থাৎ ভেট্রি পান্ডির ওপরে কোনো রাগই করে না। পান্ডি সেখান থেকে চলে যাবার পরে ঐশ্বরিয়া ভেট্রিকে জিজ্ঞেস করে পান্ডি তো একটা ভুল কাজ করেছে, তুমি ওর সাথে রাগ করলে না কেন? ভেট্রি বলে রাগ কেন করব, হয়তোবা পান্ডির অনেক বেশি জরুরি ছিল, এই জন্য আমাকে বলার সময় পাইনি, কিন্তু পরে তো সে বলে দিয়েছে। আর বন্ধুদের মাঝে এমনটা হয়েই থাকে। তখনই ঐশ্বরিয়ার ভিনার কথা মনে পড়ে। ঐশ্বরিয়া বুঝতে পারে ভিনার সাথে সে ভুল করেছে, আর এই জন্য সে সাথে সাথে ভিনার কাছে চলে আসে এবং তার ভুলের জন্য ক্ষমা চায় এবং তার আবারও একসাথে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এদিকে সেই কাপল ডিনারে যে ব্যবস্থা করতে বলেছিল রিসোর্ট থেকে সেটা করে ফেলা হয়েছিল, আর এরপরে সেই মুহূর্ত চলে আসে। সেই দম্পতি সেখানে চলে আসে আর সেখানে তারা খুব সুন্দর একটা ডিনার করে। এছাড়া সেই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য ভেট্রি একজন মোবাইল ফটোগ্রাফার হয়ে যায়। সে সুন্দর সুন্দর ফটো তুলতে শুরু করে। এদিকে দূর থেকে যখন ভিকি এটা দেখছিল সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল, কারণ সেখানে ভেট্রি, ভিনা, ঐশ্বরিয়া আর শিবা তাদের সবাইকে অনেক খুশি দেখাচ্ছিল। ভিকির মনে হচ্ছিল তাকে তারা ষড়যন্ত্র করে দূরে সরিয়ে দিয়েছে, আর এরপর তারা এখন একটা টিম হয়ে গেছে। অন্যদিকে নিধিও ভিকির এই রাগের সুযোগটা নেয়। ভিকির রাগের আগুনের ভেতরে সে ঘি ঢেলে দেয় এবং তাকে তার সাইডে নিয়ে আসার চেষ্টা করে। আসলে নিধিরও ভুল ধারণা ছিল যে ভেট্রি আর পান্ডি তার কাছ থেকে সাহায্য নিয়ে তাকে ঠকিয়েছে। এদিকে রিসোর্টের থেকে কিছু খাবার নিয়ে ভেট্রি আর পান্ডি চলে আসে মালিনীর বাসায়, কিন্তু ঘরের বাইরে থেকেই মালিনী এবং তার মেয়ে সিনির মধ্যে হওয়া ঝগড়া তারা শুনতে পায়। আর সব ঝগড়া বাইরে থেকে শোনার পরে ভেট্রি বুঝতে পারে এটা তাদের রোজগার বন্ধ হওয়ার জন্যই হয়েছে, আর এই পুরো দায়ভারটা ভেট্রির। সেদিন যদি সে লোকটার সাথে ঝগড়া না করতো তাহলে সেই খাবার স্টলটা এখনো সচল থাকতো, আর মালিনীরও উপার্জন বন্ধ হতো না। মালিনীও প্রচন্ড রেগেছিল। ভেট্রি তাকে বোঝানোর চেষ্টা করলেও মালিনী ওই সময়টাতে কারো কথা বোঝার মতো অবস্থাতেই ছিল না। আসার সময় ভেট্রির মনে পড়ে পান্ডি তাকে একবার বলেছিল সিক্রেট কিচেনের কথা। যখনই ভেট্রি সেটার কথা পান্ডিকে বলে, পান্ডি আবারও তাকে আইডিয়া দিতে শুরু করে, অর্থাৎ জ্ঞান দিতে শুরু করে। এছাড়া তাকে স্বপ্ন দেখাতে থাকে যে তাদের এই কিচেন থেকে কতটা লাভ হতে পারে, তারা কতটা প্রফিট পেতে পারে। আর দেখা যায় ভেট্রিও সেই স্বপ্নের চূড়ায় চড়ে বসে। এরপরই তারা রিসোর্টে চলে আসে পরের দিন, আর খুঁজতে থাকে যে কোথায় তাদের সিক্রেট কিচেনটা বানাবে, কিন্তু কোথাও এমন তারা জায়গা খুঁজে পাচ্ছিল না যেখানে তাদের এই কিচেনটাকে তারা সিক্রেট রাখতে পারে। আর অবশেষে ভেট্রির এমন একটা জায়গার কথা মনে পড়ে রিসোর্টের যে কোণে মানুষ একেবারে যায় না বললেই চলে। জায়গা তো দুইজনেরই পছন্দ হয়ে যায়, কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে তাদের বাজেট, কারণ কিচেন খুলতে গেলে বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে, আর সেগুলোর জন্য তাদের কাছে একদমই টাকা ছিল না। তখনই পান্ডি ভেবে বলে শিবাকে যদি আমাদের ইনভেস্টর হিসেবে নিয়োগ দেওয়া যায় তাহলে কেমন হবে। আসলে শিবাও কোনো এক সময় নিজের একটা কিচেন খুলতে চেয়েছিল, আর সেখানে সে প্রধান শেফ হতে চেয়েছিল, আর এই জন্য
তারা শিবাকে সিলেক্ট করে। শিবার এই দুর্বলতা থেকেই তারা কাজে লাগায় এবং তার সাথে কথা বলে। প্রথমে শিবা রাজি না হলেও যখন ভেট্রি আর পান্ডি বলে তাদের এই নিউ কিচেনের হেড শেফ তারা শিবাকে বানাবে, তখন শিবা টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। আর এরপরেই তারা তিনজন সেই টাকা ইনভেস্ট করে কিচেনের যাবতীয় জিনিসপত্র কিনে এবং সেগুলো সেট আপ করে ফেলে। এদিকে দেখা যায় ভিকির সাথে একজন গেস্ট দুর্ব্যবহার করছিল, কারণ ভিকি তাকে ভুল অর্ডার এনে দিয়েছিল, কিন্তু ভিকি এই পুরো দোষটা কিচেনকে দিয়ে দেয়। তখনই বিনা আর ঐশ্বরিয়া সেখানে চলে আসে। সবকিছু শোনার পরে ঐশ্বরিয়া বলে তাদেরকে এটাই অর্ডার দেওয়া হয়েছিল আর তারা ঠিক এটাই বানিয়েছে। ঠিক তখনই ভিকি ঐশ্বরিয়াকে ব্লেম করতে থাকে, তাকে কথা শোনাতে থাকে। যখন অতিরিক্ত অপমান করে ফেলে তখন বিনা সামনে আসে আর ভিকিকে শিক্ষা দিয়ে দেয়। সে যে ভুল করছে সেটা কড়া গলায় বুঝিয়ে দেয়। ঘটনা হাতের বাইরে চলে যাবার আগেই সেখানে উত্তম স্যার চলে আসে আর পরিস্থিতিকে শান্ত করে নেয়। এদিকে ভেট্রি একজন গেস্টকে পেয়ে যায় যার কাছে মনে হচ্ছিল এই রিসোর্টের খাবারের দাম সত্যিই অনেক বেশি। তখনই সুযোগ বুঝে সে তার সিক্রেট কিচেনের মেনুটা তাকে দিয়ে দেয় আর সেই গেস্ট সিক্রেট কিচেনের প্রথম অর্ডার করে। ভেট্রি তাকে রিকোয়েস্ট করে এই কথাটা যেন তার মধ্যেই সীমাবদ্ধ রাখে, কাউকে না বলে। আর এরপরে ভেট্রি, পান্ডি আর শিবা সফলভাবে তাদের সিক্রেট কিচেনের প্রথম খাবার ডেলিভারি করে আর এতে তারা অনেক খুশি হয়েছিল। এদিকে রাতের বেলা ভিকি রিসোর্টের এক কোণে বসে মদ খাচ্ছিল, মাতাল হয়ে গিয়েছিল। আসলে ভিনাস যে তাকে অপমান করেছে সেটা ভিকি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর মদ খাওয়ার সময় তাকে দেখে ফেলে নিধি। নিধি তাকে বলে নিজেকে এভাবে শেষ করে কেন দিচ্ছ, আমি তোমার সাথে আছি। এটা শোনার পরপরই ভিকি তাকে জড়িয়ে ধরে। নিধি পুরো অস্বস্তিকর বিষয়ের মধ্যে পড়ে যায়, কিন্তু তারপরও সে তাকে কিছুই বলে না, কারণ নিধি চাইছিল ভিকি যেন তার সাইডে চলে আসে। এদিকে উত্তম স্যার ভেট্রিকে একটা রুমের ভেতরে 4টা টাওয়াল দিয়ে আসতে বলে, কিন্তু সেখানে যাওয়ার পরে ভেট্রি দেখতে পায় সেখানে আগেই ভিকি পৌঁছে গিয়েছিল আর ভিকি তার স্বভাবসুলভভাবে সেখানে আবারও ভেট্রির উপরে পাওয়ার খাটাতে চায়। কিন্তু ভেট্রি জানতো যে সে এখন আর কোনো শেফ নয়, রুম সার্ভিস বয়, আর এই জন্য ভিকিকে সে এক মুহূর্তের জন্য পরোয়া করে না, কথা শুনিয়ে দেয়। ঠিক ওই সময়টাতে উত্তম স্যার সেখানে চলে আসে। পরিস্থিতি বুঝতে পেরে সে ভিকিকে ওয়ার্নিং দেয় আর বলে তুমি আগে থেকেই সাজা কাটাচ্ছ, এমন ব্যবহার করলে তোমাকে আবারও সাজা পেতে হবে। এদিকে দেখা যায় শিবা সবাইকে চকলেট বিতরণ করছিল, কারণ আজকে তার বার্থডে ছিল। এছাড়া সন্ধ্যায় তার বার্থডে উপলক্ষে একটা পার্টিও রাখে আর সবাইকে বলে সেই পার্টিতে আসার জন্য। এদিকে বিনা ভিকিকে নিয়ে টেনশনে ছিল, কারণ কালকে সেই ঘটনার পরে তাদের আর দেখা হয়নি, কথা হয়নি। এই জন্য বিনা শিবার কাছে আসে লুকিয়ে আর বলে তোমার সেই পার্টিতে তুমি কি ভিকিকে ইনভাইট করবে? শিবা বলে হ্যাঁ, অবশ্যই করব। এরপরে শিবা যখন ভিকিকে ইনভাইট করতে যায় তখন দেখতে পায় সেখানে নিধি আর ভিকি একসাথে ছিল। এটা দেখে সে একটু অবাকই হয়, কিন্তু ভিকি কোনোভাবেই সেই পার্টিতে যেতেই চাইছিল না, কারণ তার কাছে মনে হচ্ছিল সেই পার্টির সবাই তার শত্রু। অন্যদিকে নিধি তাকে বোঝায় আর বলে অবশ্যই তার পার্টিতে যাওয়া উচিত। আর নিধির কথায় ভিকি যখন রাজি হয়ে যায় তখন নিধি বুঝতে পারে ধীরে ধীরে ভিকি তার হাতের মুঠোয় চলে আসছে। এদিকে রাতে পার্টি শুরু হয়ে গিয়েছিল, সেই পার্টিতে সবাই এসেছিল, কিন্তু ভিকি তখনও আসেনি আর ভিনার তার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু যখনই ভিকি চলে আসে ভিনার মনটা একেবারেই ভেঙে যায়, কারণ তার সাথে নিধি ছিল। ভিকির সাথে নিধির এই ক্লোজ হওয়াটা ভিনা একেবারেই মেনে নিতে পারে না। এজন্য সে অনেক মদ খায় আর ভিকিকে কথা শোনায়, কিন্তু ভিকিও প্রচন্ড রেগে যায়। একটা সময় ভিনার গায়ে হাত তোলার চেষ্টা করে, ঠিক তখনই সেখানে ভেট্রি চলে আসে, যার ফলে সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি লেগে যায় আর সেই পার্টির পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্য ঐশ্বরিয়া ভেট্রিকে সেখান থেকে নিয়ে আসে আর তারা সি বিচে বসে একসাথে সময় কাটাতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে পান্ডি চলে আসে আর ভিনার ব্যাপারে বলে। তারা সবাই ভেবেছিল ভিনা রাগ করেছে কারণ ভিকি তার সাথে কথা বলছে না, কিন্তু পান্ডি বলে ভিনার আসল মন খারাপ ছিল কারণ ভিকি ইদানিং নিধির সাথে অনেক বেশি ক্লোজ। আর অন্যদিকেও ভিকি পুরোপুরি নিধির সাইড নিচ্ছিল আর এটা নিয়ে দুজনের মধ্যে প্রচন্ড ঝামেলা হয়ে যায়। এদিকে দেখা যায় পরের দিন দেখা যায় ভিনা অনেক মন খারাপ করে কিচেনে কাজ করছিল। ভেট্রি তার কাছে আসে এবং ক্ষমা চায়, তার জন্যই ভিকি আর ভিনার সম্পর্কটা ফাটল ধরেছে। কিন্তু ভিনা বলে এর পুরোপুরি দোষ আমার, এতে তোমার কোনো দোষ নেই। এদিকে দেখা যায় রিয়া আর রাজন একসাথে বসে কথা বলছিল। সেখানে রিয়া যে করেই হোক কিচেনের খরচ কমাতে চাইছিল। রাজন বলে নেদুমারান যতদিন কিচেনে থাকবে এটা সম্ভব নয়, কিন্তু রিয়া বলে তারপরও যে কোনো উপায় তো একটা বের করতেই হবে। সে রাজনকে বলে তাদের ইনভেস্টরদের সাথে একটা মিটিং ফিক্সড করার জন্য। এছাড়া সেই মিটিংয়ে জন স্যার এবং নেদুমারান স্যারকে অবশ্যই থাকতে হবে। রিয়ার এই কাজ দেখে রাজন একটু অবাকই হচ্ছিল, কারণ সে পুরোপুরি বদ্ধপরিকর ছিল কিচেনের খরচ কমাতে। এই জন্য রাজন সবার প্রথম সেই মিটিংয়ের কথা জনকে জানায়। এদিকে ভেট্রি লিওর জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু লিও খাবার টেস্ট করার পরে বলে সে যে স্বাদটা চেয়েছিল সেটা তেমন হয়নি।
ঠিক তখনই ভেট্রির মনে পড়ে তার সিক্রেট কিচেনের কথা। যখনই সেটার মেনু সে লিওকে দেখাতে যাবে ঠিক ওই সময়টাতে নেদুমারান সেখানে চলে আসে। আর ধরা পড়তে পড়তে ভেট্রি বেঁচে যায়। সেই মেনুটা কোনোভাবে পকেটে রেখে বের হয়ে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় আসলে পকেটে ভরতে যে মেনুটা লিওর দরজার সামনেই পড়ে গিয়েছে। আর এতে সে আরো ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে যেয়ে অনেক কষ্টে লুকিয়ে সেটা সরিয়ে আনে। নেদুমারান দেখার আগেই কয়েক মুহূর্তের জন্য ভেট্রির মনে হচ্ছিল তার প্রাণটাই হয়তোবা বেরিয়ে গেছে। এদিকে এই প্রথমবার রিসেপশনিস্ট প্রিয়া চলে আসে ঐশ্বরিয়া আর বিনার সাথে খাবার খেতে। যে প্রিয়া তাদের সাথে কথা পর্যন্ত বলতো না, সেই প্রিয়াই আজকে নিজে থেকে এসেছে তাদের সাথে খাবার খেতে, কথা বলতে। আর সেখানে তারা কথাও বলে, কিন্তু প্রিয়া ঐশ্বরিয়ার দিকে এমনভাবে তাকায় যেন মনে হচ্ছিল তার মনের ভেতরে কিছু চলছে, অথবা সে ঐশ্বরিয়াকে সন্দেহ করছে। এদিকে জন যখন নেদুমারানকে রিয়ার সেই মিটিংয়ের কথা বলে, সে তেলেবুগুনে জ্বলে ওঠে। সে কখনোই চাইছিল না কিচেনের কস্ট কমাতে, কারণ এই একটা মাত্র উপায়ে সে তার মনের ইচ্ছে মতো ডিশ বানাতে পারছে। অর্থাৎ টাকাটা ছিল রিসোর্টের, কিন্তু নামটা ছিল নেদুমারানের। এদিকে দেখা যায় ভেট্রির সিক্রেট কিচেনে একটা চিকেন কারি হচ্ছিল, কিন্তু সেটা শেষ করার আগেই ভেট্রিকে একটা অর্ডার ডেলিভারি করতে যেতে হবে। এই জন্য পান্ডিকে সে সেখানে বসিয়ে রাখে আর বলে ঠিক 5 মিনিট পরে গ্যাসটা অফ করে দেবে। কিন্তু দেখা যায় পান্ডি সেখানে বসেই মোবাইলে রিলস দেখতে দেখতে সেটার কথা ভুলেই যায়, যার ফলে চিকেন কারিটা একেবারেই শুকিয়ে যায়। ভেট্রি যখন এটা দেখে সে পুরোপুরি রেগে যায় আর বলে এখন কি হবে। এছাড়া নতুন করে যে চিকেনটা আবারও রান্না করবে সেটারও সময় ছিল না, যার ফলে একটু ভেবে ভেট্রি একটা শুকনো চিকেন কারি রান্না করে। আর এটা সে তার বাবার কাছ থেকে শিখেছিল। পান্ডি যখন সেই খাবারটা ডেলিভারি করতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় ভিকি খাবারের ট্রে নিয়ে সেই দিক দিয়ে আসছে। পান্ডি তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে উত্তম স্যার চলে আসে আর পান্ডির হাত থেকে সেই খাবারটা নিয়ে ভিকির ট্রেতে রেখে দেয় আর পান্ডিকে অন্য একটা কাজে পাঠিয়ে দেয়। ভিকি আরও একটা সুযোগ পেয়ে যায় পান্ডিয়াকে কথা শোনানো, অর্থাৎ রুম সার্ভিস ডিপার্টমেন্টকে অপমান করার জন্য। এই জন্য যেহেতু অর্ডারটা পান্ডিয়া নিয়ে গিয়েছিল, সে ইচ্ছে করেই অর্ডারটা অদল বদল করে দেয়। অর্থাৎ পান্ডিয়া যে খাবারটা নিয়ে এসেছিল সেটা সে লিওকে দিয়ে দেয়। লিও যখনই সেই খাবারটা টেস্ট করে তার মুখ খুশিতে ভরে যায় আর তার কাছে মনে হয় যে এই খাবারটা অবশ্যই চিকা বানিয়েছে, যার আসল নাম চিদাম্বারাম। লিও ভাবতে থাকে সবাই তাকে মিথ্যে বলছে যে এই রিসোর্টে চিদাম্বারাম নেই। চিদাম্বারাম না থাকলে তাহলে এই খাবারটা কে বানালো, অর্থাৎ চিদাম্বারাম আসলে ভেট্রির বাবা ছিল। লিও এটাই বলতে থাকে, যেহেতু খাবারের টেস্ট একই ছিল তার মানে নিশ্চয়ই চিদাম্বারাম চিকেনের মধ্যেই কোথাও রয়েছে। আর এই বিষয়টা পান্ডি দেখে ফেলে। অন্যদিকে পান্ডি ভিকির ট্রেতে নিজের খাবারের প্লেটটা দেখতে পায় না, আর এটা দেখে তার ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। সে ভাবতে থাকে তার সিক্রেট কিচেনের কথা হয়তোবা সবাই জেনে যাবে। এদিকে লিও কিচেনে চলে এসেছিল। কিচেনে গিয়ে সে চিদাম্বারামকে খুঁজতে থাকে, কিন্তু জন তখনই লিওকে বাইরে বেরিয়ে যেতে বলে, কারণ বাইরের কেউ এই কিচেনে অ্যালাও না। কিন্তু লিও এক কথার মানুষ ছিল যে চিদাম্বারাম এখানেই রয়েছে, তাকে ডাকো। আর ঠিক তখনই সেখানে নেদুমারান চলে আসে আর সব কথা শোনার পরে বলে, তুমি আসলে একটু বেশি মদ খেয়ে ফেলেছো, আর সেই নেশার ঘোরেই তুমি সব জায়গায় চিদাম্বারামকে দেখছো। এখানে চিদাম্বারাম কোথা থেকে আসবে? কিন্তু লিও তারপরেও একই কথা বলে। এরপরে নেদুমারান বলে সেই খাবারটা কে নিয়ে গিয়েছিল, জানতে পারে সেটা ভিকির কাজ। নেদুমারান সাথে সাথেই জনকে বলে ভিকিকে আমার সাথে দেখা করতে বলো। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে, লিওর জন্যই কি চিদাম্বারামের রহস্য সবার সামনে চলে আসবে? এছাড়া ভেট্রিকে জানতে পারবে এই চিদাম্বারামই তার বাবা, যে একটা সময় ঋণের বোঝা তাদের মাথায় দিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল, আর যে একটা সময় এই রিসোর্টেই খুব ভালো শেফ হিসেবে কাজ করত। কিন্তু চিদাম্বারামের সাথে আসলে কি হয়েছিল সেটাই ধীরে ধীরে দেখানো হবে। এছাড়া এই রিসোর্টের আরো অনেক রহস্য উন্মোচন হওয়া এখনো বাকি, তাই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এতে কাজ করার উদ্দীপনা আরো বেড়ে যায়। যাই হোক, এদিকে লিও নেদুমারানকে তার রুমে নিয়ে আসে। যেহেতু সে বিশ্বাস করছিল না, এই জন্য সে সেই খাবারটা টেস্ট করাতে চাইছিল নেদুমারানকে, যাতে করে সে বুঝতে পারে এটা চিদাম্বারামের বানানো খাবার। কিন্তু সেই রুমে আসার পরে পুরো ঘটনায় পাল্টে যায়, কারণ সেখানে আগে থেকে ভেট্রি আর পান্ডি সেই খাবারটা বদলে ফেলেছিল। এটা দেখে লিও অবাক হয়ে যায়। অন্যদিকে নেদুমারান ভিকিকে জিজ্ঞেস করে সে ভুল অর্ডার কেন এখানে এনেছে, কিন্তু ভিকি একেবারে নিষেধ করে দেয়। তাকে যেটা অর্ডার করা হয়েছিল সে এই খাবারটা এখানে এনে রেখেছে। ভিকি সেখান থেকে চলে যায়। অন্যদিকে নেদুমারান লিওর রুমে মদের বোতল দেখতে পায়, আর তখনই সে বুঝতে পারে লিও হয়তোবা বেশি মদ খেয়ে ফেলেছে, এই জন্য ভুলভাল বকছে।
নেদুমারান রেগে যায় আর বলে তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য ভালো কিছু বানিয়ে আনছি, আর এভাবে চিকার নাম বলে আমাকে পেরেশান করাটা বন্ধ করো। নেদুমারান সেখান থেকে যেতেই থাকে, কিন্তু লিও বারবার বলে যাচ্ছিল সেই খাবারটা চিকারি। আর ঠিক ওই সময়টাতে দেখা যায় ভেট্রি আর পান্ডি সেই রুমেই লুকিয়েছিল, আর লিও সেই রুম থেকে বের হতেই তারা সেখান থেকে চলে আসে। এদিকে যেহেতু তারা সেই রুমেই ছিল, তাই নেদুমারান আর লিওর কথাগুলো শুনে ফেলেছিল। এখন ভেট্রি বারবার ভাবতে থাকে এই চিকাটা আসলে কে, আর লিও এই চিকাকি কেনই বা এতবার খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, ভেট্রি দেখা যায় কয়েকজন ছোট্ট ছেলে মেয়েকে ঐশ্বরিয়ার কাছে নিয়ে আসে। আসলে ভেট্রি তাদের বলেছিল ঐশ্বরিয়া হচ্ছে সেই ফেমাস মাক্সকাল যে রেস্টুরেন্টে গান গাইতো। সেই ছোট্ট ছেলে মেয়েগুলো যখন তার সাথে ছবি তুলতে যাবে, ঐশ্বরিয়া বলে না, সে কোনো মাক্সকাল নয়, এই ছেলেটা তোমাদের মিথ্যে বলেছে। সেই ছোট্ট ছেলে মেয়েগুলো ভেট্রিকে পাগল বলে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই ঐশ্বরিয়া প্রচন্ড রাগ করে বসে আর বলে আমি তোমাকে বন্ধু ভেবে বিশ্বাস করে আমার সিক্রেটটা তোমাকে বলেছিলাম, আর তুমি এইভাবে আমার বিশ্বাসটা নষ্ট করে দিলে। ভেট্রি বলে আমি তো ভেবেছিলাম তোমার এই সিক্রেটটা সবার সামনে আসলে তোমারই ভালো হবে, তোমার গান গাওয়ার ট্যালেন্টটা সবাই জানবে। কিন্তু ঐশ্বরিয়া বলে সে এটা কখনোই চায়নি। আসলে ভেট্রিও বুঝতে পারেনি তার সিক্রেটটা সিক্রেট রাখা এতটা প্রয়োজনীয়। এদিকে সেই মিটিংটা দেখানো হয় যেখানে রিয়া বলছিল যে কিচেনের খরচ কম করার জন্য, কিন্তু নেদুমারান সরাসরি না করে দেয়। নেদুমারান বলে কিচেনের খরচ কম করা মানে চিপ মার্কেটিং, আর এই রিসোর্টের মূল উপাদানই হচ্ছে কিচেন। কিচেনের জন্য এই রিসোর্টের এত নাম, আর সেই কিচেনেই যদি কস্ট কাটিং করা হয় রিসোর্টেরই বদনাম হবে। এছাড়া সে এটাও বলে রিয়া এইসব ডিসিশন বা এইসব বিষয় বোঝার জন্য এখনো অনেক ছোট, সে এত বড় দায়িত্ব কাঁধে নিতে পারবে না। নেদুমারান এটা বলে সেখান থেকে চলে আসে, আর মিটিংও সেখানেই শেষ হয়ে যায়। এরপরে রঘুপতি রিয়ার কাছে আসে আর বলে তুমি যেটা বলেছো সেটা একেবারেই ঠিক, আর তুমি এই দায়িত্ব নেওয়ার জন্য একেবারে উপযুক্ত। কিন্তু আমি জানি নেদুমারান এটা বিশ্বাস করতে চাইবে না, তাই এরপরে যখন নেদুমারানের সামনে এইসব কথা বলবে তখন হাতে উপযুক্ত প্রমাণ নিয়ে এসে বলবে। এদিকে ভেট্রি খাবারের অর্ডার দেওয়ার বাহানায় কিচেনের সামনে আসে আর ঐশ্বরিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু কাজ হচ্ছিল না। এদিকে এরই মধ্যে ভিকি তার সাজা শেষ করে আবারও শেফ হিসেবে কিচেনে জয়েন করে, আর কিচেনে আসতেই সে ঐশ্বরিয়াকে খোঁচা মারতে শুরু করে যে কাউকে যদি সুশেফ বানানো হয় তাহলে তার ভেতরে সেই কোয়ালিটিও থাকা দরকার, আর ঐশ্বরিয়ার মধ্যে সেই কোয়ালিটি নেই। ঐশ্বরিয়া সুশেফ হয়েছে শুধুমাত্র নেদুমারানের মেয়ে বলে। এদিকে লাঞ্চের সময় ভিকি ভিনাকে অনেক কথা শোনায় আর বলে তোমার জন্য আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। প্রথমে তুমি ঐশ্বরিয়ার সাপোর্ট নিলে, এরপরে ভেট্রির, আর এভাবেই আমি একের পর এক অপমান হয়েছি। আমাকে সাজা পর্যন্ত কাটাতে হলো, রুম সার্ভিস বয়রা আমাকে অপমান পর্যন্ত করেছে। বিনা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে সে কোনো কিছুই ভিকির বিরুদ্ধে যেয়ে করেনি বা তাকে অপমান করার জন্য করেনি, কিন্তু ভিকি কোনো কথাই শুনতে রাজি ছিল না। ভিকি সরাসরি বলে দেয় আজকে থেকে তার আর ভিনার সম্পর্ক এখানেই শেষ। ভিনা তাকে যা যা উপহার দিয়েছিল ভিকি সেই সবকিছু সেখানে এনে রেখে যায় আর সেখান থেকে চলে যায়। দূর থেকে দাঁড়িয়ে ভেট্রি সবকিছু দেখছিল, তার খারাপ লাগছিল কিন্তু তার কিছুই করার ছিল না। এদিকে ভিনা সেখানেই কাঁদছিল। এদিকে রাতের বেলা ভেট্রি আর পান্ডি যখন খাবার খেয়ে রাস্তা দিয়ে আসছিল, ঠিক তখনই তারা ভিনাকে দেখতে পায় যে মেডিকেল স্টোর থেকে কিছু একটা কিনে কাঁদতে কাঁদতে গার্লস হোস্টেলের দিকে যাচ্ছিল। ভেট্রির একটু সন্দেহ হয়, এই জন্য মেডিকেল স্টোরে এসে জিজ্ঞেস করে সেই মেয়েটি এখন কি কিনে নিল। সেই লোকটা যা বলে সেটা শুনে ভেট্রির পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ভিনা সেখানে ইঁদুর মারার ওষুধ কিনেছিল। পান্ডি বলে হয়তো তার রুমে অনেক বেশি ইঁদুর হয়ে গেছে তাই এটা কিনেছে, কিন্তু ভেট্রি তো লাঞ্চের সময় সেই ঘটনাটা দেখেছিল, এই জন্য তার আর বুঝতে বাকি থাকে না যে ভিনা কি করতে যাচ্ছে। এই জন্য দৌড়ে সে গার্লস হোস্টেলের দিকে যেতে শুরু করে, কিন্তু যেহেতু সেটা গার্লস হোস্টেল তাই ভেট্রিকে সেটার ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তখন ভেট্রি বুঝতে পারে তার একটাই মাত্র অপশন রয়েছে ঐশ্বরিয়া, এই জন্য সে তাকে বারবার কল করছিল, কিন্তু ঐশ্বরিয়া ভাবে ভেট্রি তার রাগ ভাঙানোর জন্যই তাকে কল করছে, সে কল রিসিভ করে না। কিন্তু যখন ভেট্রি বারবার কল করছিল বিরক্ত হয়ে ঐশ্বরিয়া কল রিসিভ করে আর বলে তুমি কেন আমাকে বারবার বিরক্ত করার জন্য কল করছো। তখনই ভেট্রি বলে আমার জন্য আমি কল করছি না। এরপরে সে সবকিছু খুলে বলে যে ভিকি ভিনার সাথে ব্রেকআপ করেছিল, আর একটু আগে ভিনা মেডিকেল স্টোর থেকে ইঁদুর মারার ওষুধ কিনে গার্লস হোস্টেলের ভেতর ঢুকে গেছে, আর সে তার রুমের ভেতর ঢুকে গেছে। আর ভেট্রি যেহেতু একজন পুরুষ তাকে তাই গার্লস হোস্টেলে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই জন্য ঐশ্বরিয়া যেন তাড়াতাড়ি সেখানে চলে আসে। এই কথা শুনে ঐশ্বরিয়া এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে আসে। এরপরে ঐশ্বরিয়া সহ তিনজনই চলে যায় গার্লস হোস্টেলের ভেতরে, আর এরপরে তারা বিনার রুমে বারবার নক করে। বারবার নক করাতে বিনা অবশেষে দরজা খোলে। তখনই দেখতে পায় সেখানে ইঁদুর মারার ওষুধটা ছিল। বিনা তখন সেগুলো খেয়ে ফেলেনি, যার ফলে বিনাকে তারা বাঁচিয়ে নেয়। ঐশ্বরিয়া তাকে প্রচন্ড বকাঝকা করে যে একটা মানুষের জন্য তুমি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ, তোমার কি একবার তোমার পরিবারের কথা মনে হয়নি? তারা তোমাকে কত আদর ভালোবাসা দিয়ে এত বড় করে তুলেছে,
অন্যদিকে ভেট্রি বলে, তুমি যার জন্য জীবন দিতে চাইছিলে সেই ভিকি তো আরাম করে মজা করে ঘুরছে। অবশেষে ভিনা নিজের ভুল বুঝতে পারে আর এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় আর নিজের এমন ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায়। এদিকে ভেট্রি যেহেতু নিজের বুদ্ধি খাটিয়ে ভিনার জীবনটা বাঁচিয়ে নিয়েছিল, এই জন্য ঐশ্বরিয়া তাকে ক্ষমা করে দেয় এবং তাদের বন্ধুত্বটা আবার আগের মতো হয়ে যায়। পরের দিন ঐশ্বরিয়া, ভিনা এবং শিবা ভেট্রি আর পান্ডির সাথে বসে লাঞ্চ করছিল। যেহেতু দুই ডিপার্টমেন্ট একসাথে বসে লাঞ্চ করছিল, তাই সেখানে ভিকি চলে আসে ঐশ্বরিয়া আর ভিনাকে অপমান করতে থাকে, যেহেতু তারা রুম সার্ভিস ডিপার্টমেন্টের সাথে বসে লাঞ্চ করছিল। কথা শুনে ভেট্রি আর পান্ডি সেখান থেকে উঠে চলে যায় আর ভিকি সেখানে এসে বসে, কিন্তু দেখা যায় ঐশ্বরিয়া আর ভিনা সেখান থেকে উঠে চলে আসে আর এতে ভিকির গালে যেন সরাসরি একটা চড় পড়ে। এদিকে দেখা যায় লিও যেহেতু অনেক পুরাতন গেস্ট ছিল, তাই রঘুপতি তার সাথে দেখা করতে আসে আর সেখানে তারা কথা বলতে থাকে। কথায় কথায় লিও সেখানে চিকা অর্থাৎ চিদাম্বরমের কথা তোলে। তখন রঘুপতি রেগে যায় আর বলে, ওর নাম আর মুখেও আনবে না। ওকে রিসোর্টে এত সম্মান দেওয়া হয়েছিল, অথচ ও রিসোর্ট থেকে টাকা চুরি করে এখান থেকে পালিয়ে গেছে। লিও তখন বলে, চিকাকে এই কাজটা করতে রঘুপতি কি নিজে দেখেছে? রঘুপতির কাছে এর কোনো উত্তর ছিল না। তখনই লিও বলে, আমি চিকাকে চিনতাম, চিকা অনেক ভালো। সে একবার ঋণের মধ্যে ডুবেছিল, তার টাকার অনেক প্রয়োজন ছিল। ওই সময়টাতে সে একজনের পরে পাওয়া 10,000 টাকা পায়, কিন্তু সেখান থেকে সে একটা টাকাও নিজের জন্য রাখে না, বরং পুরো টাকাটাই সেই মালিককে খুঁজে তাকে ফেরত দেয়। এমন একজন মানুষ কি করে রিসোর্টের টাকা মেরে পালিয়ে যেতে পারে? এই কথা শুনে রঘুপতির মনেও সন্দেহ হতে থাকে। তার মনে হতে থাকে হয়তোবা 15 বছর আগে চিকার সাথে কোনো অন্যায় হয়েছে, এই জন্য ভাবে সে এই কমপ্লেনের আবারও তদন্ত করবে, কারণ সে এই কমপ্লেনটা শুধুমাত্র মানুষের মুখেই শুনেছিল। এরপরে রঘুপতি রাজনকে ডাকে আর বলে 15 বছর আগে যে অ্যাকাউন্টেন্ট সেখানে ছিল তার খোঁজ নেওয়ার জন্য, তার সাথে তার কথা রয়েছে। এদিকে রিয়া ভাবতে থাকে তার বাবা এত বছরের পুরনো অ্যাকাউন্টেন্টকে দিয়ে কি বা করবে। এদিকে ঐশ্বরিয়া সেই চকলেট ক্ষীর যেটা ভেট্রি জিজু আঙ্কেল আর পদ্মার ডেটের জন্য বানিয়েছিল, সেটা সে নিজে বানিয়ে ভেট্রিকে টেস্ট করায়, কিন্তু সেটার টেস্ট ভেট্রির একেবারেই ভালো লাগে না। ভেট্রি বলে সে যেভাবে রেসিপিটা বলেছিল ঐশ্বরিয়া সেটা ফলো করেনি, এই জন্য সেই রেসিপিটা ভেট্রি আবারও তাকে বোঝাতে থাকে। আর ঠিক তখনই আড়াল থেকে এই সব কথা শুনে ফেলে নেদুমারান, আর তখনই সে বুঝতে পারে যে চকলেট ক্ষীরে সে অনেক প্রশংসা করেছিল সেটা আসলে ভেট্রির রেসিপি, আর এতে সে আরও বেশি রেগে যায়। এদিকে ঐশ্বরিয়া আসলে এই খাবারটা বানাচ্ছিল উইকলি টেস্টের জন্য। দেখা যায় সেই উইকলি টেস্টে সব শেফ নিজেদের খাবার বানায় আর সেই খাবার নেদুমারান টেস্ট করে, আর সবার খাবারই ভালো হতে সেগুলোকে মেনুতে অ্যাড করে নেয়। আর যখনই ঐশ্বরিয়ার পালা আসে, নেদুমারান সেই চকলেট ক্ষীর দেখার পরেই সেটা ডাস্টবিনে ফেলে দেয় টেস্ট না করেই, আর সেখান থেকে কিছু না বলেই চলে যায়। আর এটা দেখে ঐশ্বরিয়া অবাক হয়ে যায়। অন্যদিকে ভিকি ঐশ্বরিয়াকে খোঁচা মেরে বলে, যখন যোগ্যতা না থাকার পরেও সুশেফ হয় তখন এভাবেই তাদের খাবার ডাস্টবিনে পড়ে। এদিকে রিয়া কৌতূহলের বসে জিজ্ঞেস করে সে 15 বছর আগের অ্যাকাউন্ট্যান্টকে কেন খুঁজছে, আর এই চিকাই বা কে? তখন রঘুপতি বলে, চিকা অর্থাৎ চিদাম্বরম এই রিসোর্টের হেড শেফ ছিল, আর সে অনেক ভালো খাবার বানাতো, এমনকি নেদুমারানও তার কাছ থেকেই ট্রেনিং নিয়েছে। আর চিকার খাবারের জন্য এই রিসোর্ট এতটা নাম করেছে, কিন্তু হঠাৎ করেই চিকা এই রিসোর্ট ছেড়ে চলে যায়, আর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সে রিসোর্টের টাকা মেরে সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু এখন রঘুপতির মনে হচ্ছে সেই কথাটা মিথ্যে ছিল, পুরো খেলটাই তখনকার অ্যাকাউন্টেন্টের ছিল, এই জন্য সেই অ্যাকাউন্টেন্টকে সে খুঁজে বেড়াচ্ছে। এদিকে ঐশ্বরিয়া মন খারাপ করে ভেট্রিকে বলে তার বাবা তার খাবার টেস্ট না করেই ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে ভেট্রি রেগে যায় আর বলে, বাবারা এমন কেন হয়? এভাবে আরো বাজে কথা বলে। তখন ঐশ্বরিয়া বলে, আমার বাবা এতটাও খারাপ নয়, আর তুমি বাবার নাম শুনলেই এতটা রেগে কেন যাও? আসলে তোমার বাবা কে ছিল, আর তুমি কখনোই তার ব্যাপারে কখনো কিছু বলনি। তখনই প্রথমবার ভেট্রি নিজের অতীতের কথা ঐশ্বরিয়াকে বলতে শুরু করে, নিজের বাবার কথা। ভেট্রি আসলে ক্যানাদু কার্বো নামের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছে। তার বাবা চিদাম্বরমের অটিজম ছিল, অর্থাৎ সে কথা খুব দ্রুত ভুলে যেত। এছাড়া সে খুব সহজ সরল ছিল। যদিও চিদাম্বরম খাবার অনেক ভালো বানাতো, আর এটার সুযোগই গ্রামবাসী নিত। যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি যে কোনো, সেখানে চিদাম্বরমকে খাবার বানানোর জন্য ডাকা হতো। এরপরে চিদাম্বরম যখন খাবার বানাতো তখনই টাকা দেওয়ার আসার সময় তারা চিদাম্বরমকে ঠকিয়ে দিত। আর এই বিষয়টা নিয়ে চিদাম্বরম এবং তার ওয়াইফের সাথে
সবসময় ঝগড়াই লেগে থাকতো। অন্যদিকে দেখা যায় যখনই বাইরে থেকে সেই গ্রামে কেউ আসতো আর চিদাম্বরমের খাবার টেস্ট করতো, তারা সবাই তাকে বলতো শহরে যেয়ে তাকে যে কোনো একটা বড় হোটেলে কাজ করার জন্য, শেফ হওয়ার জন্য। কিন্তু চিদাম্বরম সেটা কখনোই করেনি, কারণ সে তার গ্রাম ছেড়ে কখনো যেতে চায়নি। আর এভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন ভেট্রির দাদা জুয়া খেলার জন্য অনেক টাকা ঋণ নেয়, আর সেইগুলো সে জুয়াতে হেরেও যায়। এর কয়েকদিন পরে ভেট্রির দাদা মরে যায়। এরপরেই পাওনাদাররা সেখানে চলে আসে। ভেট্রির দাদার শেষক্রিয়াতেও তারা বাধা দেয়, টাকা ছাড়া সেটা কোনোভাবেই হতে দেবে না। অবশেষে বাধ্য হয়ে চিদাম্বরম সেই ঋণের বোঝা নিজের কাঁধে নেয়। কিন্তু দেখা যায় পাওনাদাররা প্রতিদিনই তাদের বাড়িতে আসতো সেই পাওনা টাকার জন্য। কিন্তু চিদাম্বরম বারবারই তাদেরকে শান্ত করে বুঝিয়ে দিত যে কোনোভাবে টাকা ম্যানেজ করে সে টাকা পরিশোধ করে দেবে। সেই ঋণের টাকা পরিশোধ করতে যেয়ে ভেট্রির পরিবারের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এমনকি মাঝে মধ্যে তাদের ঘরের খাবারও ছিল না। তখন চিদাম্বরম বুঝতে পারে এই অল্প টাকায় হবে না। ভেট্রি তখন বলে, তখন হয়তো আমাদের অভাব ছিল, কিন্তু আমাদের কাছে আমাদের বাবা ছিল, এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু একদিন আমার বাবা অর্থাৎ চিদাম্বরম সিদ্ধান্ত নেয় সে শহরে চলে যাবে। আর সে আমাদেরকে জানিয়ে যায় যে 1 বছর পরে সেই ঋণের টাকা নিয়ে ফিরে আসবে। কিন্তু চলে যাবার পরে সে আর কখনো ফিরে আসেনি। এদিকে ভেট্রি আর তার পরিবার যখন বুঝতে পারে তাদের বাবা আর ফিরে আসবে না, তখন ভেট্রি বাধ্য হয়ে ছোট্ট বয়সেই সেই সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নেয়। পরিশ্রম করতে শুরু করে, ছোট্ট বোনকে পড়াশোনা করায়, মার দিকে খেয়াল রাখে, সংসার চালায়, আর ঋণের টাকাও ধীরে ধীরে পরিশোধ করতে শুরু করে। আর অবশেষে সে এখানে চলে এসেছিল চাকরির জন্য। ঘটনা বর্তমানে চলে আসে। ভেট্রি বলে, শুধুমাত্র এই জন্যই আমার বাবার সম্পর্কে আমার কথা বলতে একেবারেই ভালো লাগে না। অবশেষে ঐশ্বরিয়া তাকে সরি বলে, তারা আবারও কথা বলতে শুরু করে। এদিকে দেখা যায় তাদের সিক্রেট কিচেনের ভালোই প্রফিট হচ্ছিল। তারা যখন একটা প্রফিট মার্জিন পায়, সেখান থেকে প্রথমে শিবা যে টাকাটা ইনভেস্ট করেছিল সেই টাকাটা তাকে পরিশোধ করে দেয়। আর এরপরে 5,000 টাকা বাকি ছিল, আর যেটা সে মালিনীকে দেওয়ার কথা বলে। পান্ডি বলে সে চাইলে তো নিজের জন্যও রাখতে পারতো এটা। ভেট্রি বলে প্রফিট আবারও হবে, তখন আমরা এটা রাখবো। এছাড়া আমার জন্যই মালিনীদির ফুড স্টলটা বন্ধ হয়ে গেছে। এছাড়া সিনির কলেজের ফিটাও তো দিতে হবে, এই জন্য এই টাকাটা মালিনী দিদিকে দিতে হবে। এদিকে দেখা যায় রিসোর্টের গেস্ট সময়ের আগেই চলে এসেছিল, কিন্তু তখনও ঐশ্বরিয়া খাবার বানিয়ে শেষ করতে পারেনি। আর এই জন্য সে তাড়াহুড়ো করতে থাকে। অন্যদিকে জন তাকে দু একটা কথা শোনায়, আর এই সুযোগের অপেক্ষায় ছিল ভিকি। ভিকি তাকে বলে, যখন দক্ষতা ছাড়াই কেউ সুশেফ হয়ে যায় তখন তার সাথে এমনটাই হবে। ঘটনাটা এতই বেড়ে যায় যে জন নেদুমারানকে জানাতে বাধ্য হয়। অবশেষে নেদুমারান কিচেনে চলে আসে আর সবাইকে উদ্দেশ্য করে বলে, কার কার কাছে মনে হয় যে ঐশ্বরিয়া সুশেফ হওয়ার যোগ্য নয়? তখন শুধুমাত্র ভিকি হাত তোলে। এরপরে নেদুমারান আবারও বলে যে কার কার কাছে মনে হয় সে নিজের সুশেফ হওয়ার যোগ্যতা রাখে? তখন আবার শুধুমাত্র ভিকি হাত তোলে। তখনই নেদুমারান ঘোষণা করে সামনের সপ্তাহে ভিকি আর ঐশ্বরিয়ার মধ্যে একটা কুকিং কম্পিটিশন হবে, আর সেই কুকিং কম্পিটিশনে যে জিতবে সেই হবে নতুন সুশেফ। এদিকে দেখা যায় উত্তম স্যার আবারও ভেট্রি আর ঐশ্বরিয়াকে ডাকে। আসলে আরও একজন নবদম্পতি সেখানে আসবে, আর এই জন্য রুম ডেকোরেশন করতে হবে আর খাবারের আয়োজন করতে হবে। খাবারের দায়িত্ব ঐশ্বরিয়া পায় আর রুম ডেকোরেশনের দায়িত্ব ভেট্রিকে দেওয়া হয়। এদিকে বাসরাত ডেকোরেশন করার জিনিসপত্র কেনার জন্য ভেট্রি আর ঐশ্বরিয়া আসে। আর ঠিক তখনই সেখান থেকে বের হওয়ার সময় তাদের সাথে সিনির দেখা হয়। সিনি জিজ্ঞেস করে তারা দুজন এখানে কি করছে। ভেট্রি কোনো কিছু না ভেবেই বলে, বাসরাতের জন্য জিনিসপত্র কিনলাম। এটা শুনে সিনি তাদের দিকে অবাক হয়ে তাকায়। অবশেষে ভেট্রি নিজের ভুল বুঝতে পারে আর সাথে সাথেই বলে, আমাদের বাসরাত নয়, রিসোর্টে গেস্ট আসবে, তাদের বাসরাত সাজানোর জন্যই এগুলো কেনা। অবশেষে সিনির ভুল ভাঙে, কিন্তু তার থেকে বড় কাণ্ডটা হয়ে যায় যখন তারা রিসোর্টে চলে আসে। ভিকি যখনই রুম সাজাতে যাবে সে দেখতে পায় দোকানদার তাকে ভুলে গোলাপ ফুলের জায়গায় অন্য ফুল দিয়ে দিয়েছিল, যেগুলো সাধারণত শোকসভায় ব্যবহার করা হয়। কিন্তু এখন আর কিছুই করার ছিল না। নতুন করে আবারও যে ফুল কিনে আনবে সেই সময় বা টাকা কোনোটাই ছিল না। এই জন্য ভিকি সেই ফুল দিয়ে বাসরঘর সাজাতে শুরু করে। সাজানোর পরে ঐশ্বরিয়া যখন সেখানে চলে আসে, ঐশ্বরিয়া সেটা দেখে অবাক হয়ে যায়। ঐশ্বরিয়া তাকে বলে, এটা সে কি করলো? তাকে তো গোলাপ ফুল দিয়ে সাজানোর কথা বলা হয়েছিল। ভেট্রি বলে ভুল হয়ে গেছে, কিন্তু তার বিশ্বাস সে রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে আর গেস্টদের সেটা অবশ্যই পছন্দ হবে। ঐশ্বরিয়া বলে, সেটা জানি না, কিন্তু এটা বাসর রাতের চাইতে শোকসভার রাতটাই বেশি মনে হচ্ছে। তখনই সেখানে উত্তম স্যার চলে আসে আর ভেট্রিকে জিজ্ঞেস করে সে ঠিকঠাকভাবে ডেকোরেশন করেছে কিনা। ভেট্রি মিথ্যে বলে দেয়, হ্যাঁ সে যেভাবে বলেছে সেভাবেই ডেকোরেশন করেছে। ঠিক তখনই গ্যান্দা ফুলের অনেক বেশি ঘ্রাণ পায় উত্তম স্যার আর বলে, এত রাতে আবার কার মৃত্যু হলো? এদিকে তখনই গেস্ট চলে আসে
আর গেস্টরা রুমের ভেতরে চলে যায়। এদিকে উত্তম স্যারও দরজার সামনে এসে দেখতে পায় যে পুরোপুরি ভুল সাজানো হয়েছে রুমটাকে। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়। তখন লোকটাও এসে কমপ্লেন করে আর বলে, আমি অর্ডার করেছিলাম গোলাপ ফুল এবং লিলি ফুল দিয়ে রুম সাজাতে, কিন্তু এখানে তো গাঁদা ফুল দিয়ে রুম সাজানো হয়েছে। আপনারা আমার বাসরাতকে শোকসভায় পরিণত করে দিয়েছেন। ঠিক তখনই লোকটার স্ত্রী সেখানে চলে আসে আর বলে, গাঁদা ফুল দিয়েও রুমটাকে সুন্দর লাগছে আর এতে তার কোনো সমস্যা নেই। আর যেহেতু বউ বলে দিয়েছে আর তাই লোকটারও আপত্তি করার আর কোনো প্রশ্নই ওঠে না, যার ফলে ভেট্রি এই যাত্রায় বেঁচে যায়। এদিকে রঘুপতি নেদুমারানকে ডাকে আর বলে, তার কাছে মনে হচ্ছে 15 বছর আগে চিদাম্বরমের সাথে ভুল হয়েছে, অন্যায় হয়েছে। তার কাছে মনে হয় পুরনো অ্যাকাউন্টেন্ট এর পেছনে দায়ী। এছাড়া রঘুপতি নেদুমারানকে জিজ্ঞেস করে, তোমার তো বন্ধু ছিল, তোমার কি মনে হয় চিদাম্বরম এটা করতে পারে? নেদুমারান তখন বলে, আমার বন্ধু ছিল তার মানে এ নয় সে ভুল করতে পারে না, সেও ভুল হতেই পারে। কিন্তু রঘুপতি তারপরেও বলে সে চাইছে সে পুরনো অ্যাকাউন্টেন্টের সাথে দেখা করবে আর তারা দুজনেই যাবে আর আসল সত্যটাকে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে। এদিকে ভেট্রির মা তাকে কল করে আর বলে তার ছোট বোন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে আর এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য তাকে শহরে আসতে হবে, একদিন থেকে এন্ট্রান্স পরীক্ষা দেবে। এটা শুনে ভেট্রি অনেক টেনশনে পড়ে যায় যে এই একটা রাত তার মা আর ছোট বোন কোথায় থাকবে। সে তো বয়েজ হোস্টেলে থাকে, সেখানে রাখা যাবে না। অন্যদিকে আরও একটা অপশন হচ্ছে ভিনা, কিন্তু সেখানেও দুইজনকে এক্সট্রাভাবে রাখার কোনো নিয়মই নেই। যখন এই প্রবলেমের কথা ভেট্রি বিনা আর ঐশ্বরিয়ার সাথে শেয়ার করে, ঐশ্বরিয়া বলে তার বাসায় ভেট্রির মা আর বোন থাকতে পারে, আসলে তার বাবা আজকে রাতে বাসায় থাকবে না। ভেট্রি তখন মজা করে বলে তার বাবা যদি একবার জেনে যায় তাহলে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে তাদেরকে খাইয়ে দেবে। ঐশ্বরিয়া বলে, না না, এমন কিছুই হবে না, তুমি তাদেরকে আসতে বলো। ঐশ্বরিয়া বাড়িতে এসে ভেট্রির মা আর বোনকে তাদের বাসায় নিয়ে যায় আর সেখানে ঐশ্বরিয়া তাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, তাদের সাথে সময় কাটায়। ভেট্রির মায়ের সাথে সময় কাটিয়ে ঐশ্বরিয়ার নিজের মায়ের কথা মনে পড়ে যায়, সেখানে অনেক গল্প করে তারা। এছাড়া ভেট্রির ছোট বোন ঐশ্বরিয়াকে তার ছোটবেলার ছবিও দেখায়। এদিকে দেখা যায় রঘুপতি আর নেদুমারান তারা যাচ্ছিল সেই পুরনো অ্যাকাউন্টেন্টের সাথে দেখা করতে, কিন্তু রাস্তার মাঝেই কল করে রাজন আর বলে সেই পুরাতন অ্যাকাউন্টেন্ট অনেক আগেই মারা গেছে। আর এটা শুনে নেদুমারান রঘুপতিকে বলে, এত পুরনো বিষয় ঘেটে কোনো লাভ নেই, এগুলো বন্ধ করে দিন। কিন্তু রঘুপতির মনে হয় না না, তার সত্যটা জানা দরকার। ট্রিপটা ক্যান্সেল হয়ে যাওয়াতে নেদুমারান অনেক খুশি হয়ে যায়, মনে হচ্ছিল সে এটাই চাইছিল। যাই হোক, এদিকে ঐশ্বরিয়া ভেট্রির পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল, গল্প করছিল। ঠিক ওই সময়টাতে নেদুমারান বাসায় ফিরে আসে। ঐশ্বরিয়া নেদুমারানকে দেখে অবাক হয়ে যায়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে ভেট্রি নেদুমারানের কণ্ঠ শুনেই লুকিয়ে পড়ে। এদিকে ঐশ্বরিয়া ভেট্রির মা আর বোনকে তার বান্ধবীর মা আর বোন হিসেবে পরিচয় দেয় আর বলে তারা গ্রাম থেকে এসেছে, হোস্টেলে থাকতে পারবে না বলেই এখানে রাখা হয়েছে। নেদুমারানও বিশ্বাস করে নেয় এবং তাদের সাথে অনেক ভালো ব্যবহারও করে। এদিকে নেদুমারান সেখান থেকে চলে যাবার পরপরই ভেট্রি সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে ভেট্রির মায়ের খারাপ লাগে, তাদের কারণে ঐশ্বরিয়াকে তার বাবার কাছে মিথ্যে বলতে হয়েছে। ঐশ্বরিয়া বলে এটা কোনো ব্যাপারই নয়, তাদের সাথে সময় কাটিয়ে সে বুঝতে পেরেছে যে পরিবারটা আসলে কি, তার মায়ের কথা তার মনে পড়েছে। এদিকে নেদুমারান যখন খাবার খেতে বসে, ঐশ্বরিয়া তাকে সেই খাবারই দেয় যেটা ভেট্রির মা এবং তার বোন সেলভি বানিয়েছে। খাবার অনেক ভালো লাগে নেদুমারানের, আর কথায় কথায় ভেট্রির মা বলে সে তার হাজবেন্ডের থেকেই খাবার বানানো শিখেছে। এরপরে নেদুমারান ভেট্রির মায়ের কাছ থেকে তার গ্রামের কথা জানতে চায়। ভেট্রির মা বলে কেনাদুকারপু, এই নামটা শুনেই কাশি উঠে যায় নেদুমারানের। সেলভির কাছে তার বাবার নাম জিজ্ঞেস করে, সেলভি বলে চিদাম্বরম। সে আরও বেশি শকড হয়। এরপরেই তার বাবার ছবি দেখতে চায়। সেলভি যখন তার বাবার ছবিটা দেখায়, চিদাম্বরম পুরোপুরি থমকে যায়, কারণ এই ছিল তার বন্ধু চিদাম্বরম। আর সে বুঝতে পেরে যায় ঐশ্বরিয়া তাকে মিথ্যে বলছে, এরা ভেট্রির মা এবং বোন। কিন্তু তারপরও সবার সামনে সে ঐশ্বরিয়াকে কিছুই বলে না, শুধুমাত্র তার দিকে রাগ করে তাকিয়ে থাকে আর খাবার অর্ধেক রেখেই সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় ভেট্রি তার মাকে সেই রিসোর্টে ঘুরতে নিয়ে আসে, কারণ তার ছোট বোন সেলভি তখন পরীক্ষা দিতে গিয়েছিল। ভেট্রি বলে, সেই বাড়িতে থেকে তোমার কেমন লেগেছে, ঘুম ভালো হয়েছে তো? ভেট্রির মা বলে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। এছাড়াও ঐশ্বরিয়ারও খুব প্রশংসা করে ভেট্রির মা, শুধু তার কাছে একটা জিনিসই খারাপ লেগেছে, তাদের কারণে ঐশ্বরিয়া তার বাবার কাছে মিথ্যে বলেছে। তখনই সেখানে পান্ডি আর উত্তম স্যার চলে আসে। ভেট্রি তার মায়ের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। এদিকে রিয়া যেহেতু কিচেনের খরচ কম করা যাচ্ছিল না, তাই সে নতুন একটা প্ল্যান তৈরি করে যেখানে রিসোর্টের প্রফিট বাড়বে। সে বলে এই রিসোর্টের যে স্পেশাল সিগনেচার আইটেমগুলো ছিল সেগুলো রেসিপি একটা বই আকারে বা ডকুমেন্ট আকারে বানিয়ে বিক্রি করা যেতে পারে। সেটা আমাদের লবিতে বিক্রি করতে পারি, এছাড়া অনলাইনেও বিক্রি করতে পারি। যারা রান্না ভালোবাসে তারা অবশ্যই সেটা কিনবে, আর এভাবেই আমরা আমাদের প্রফিটটা বানাতে পারি। এছাড়া এতে তাদের ব্র্যান্ড ভ্যালুও বাড়বে।
অন্যদিকে আরও একটা প্রফিট হবে। যখন সকল রেসিপি বই বা ডকুমেন্টারিতে রেকর্ড হয়ে যাবে তখন এই রিসোর্টকে পুরোপুরিভাবে নেদুমারানের উপরে নির্ভর হয়ে থাকতে হবে না। রাজনের এই আইডিয়াটা ভালো লাগে, কিন্তু তার সন্দেহ ছিল নেদুমারান এই আইডিয়াটা কোনোভাবেই মেনে নেবে না। এরপর রিয়া তার বাবার সাথে এই আইডিয়াটা শেয়ার করে। তার বাবারও এই আইডিয়াটা ভালো লাগে, কিন্তু সেও জানতো নেদুমারান এত সহজে এটা মেনে নেবে না। এই জন্য সে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে নিজেই সে নেদুমারানের সাথে কথা বলবে। এদিকে ভেট্রি আর তার মা সেই দিক দিয়ে যাচ্ছিল। রঘুপতি জুস আনার জন্য ভেট্রিকে ডাকে। তখনই ভেট্রি তার মায়ের সাথে রঘুপতি এবং রিয়াকে পরিচয় করিয়ে দেয়। রঘুপতি অনেক খুশি হয়, ভেট্রির অনেক প্রশংসা করে আর বলে আপনি ওকে খুব ভালোভাবে লালন পালন করেছেন, একদিন ও অনেক বড় মানুষ হবে, আপনার মুখ উজ্জ্বল করবে। এদিকে পরীক্ষা শেষ হওয়ার পরে সেলভি এবং তার মা গ্রামে ফিরে যায়। তারা সেখান থেকে চলে যাবার পরপরই ঐশ্বরিয়া আবারও রাগ করে ভেট্রির সাথে, কেন সে তার মাকে রিসোর্টে নিয়ে এসেছে। যদি তার বাবা দেখে ফেলতো তাহলে কি হতো। ঐশ্বরিয়া সেখান থেকে চলে যায়। পান্ডিও বলে ঐশ্বরিয়া তোমার জন্য এত কিছু করলো আর তুমি তোমার মাকে এখানে নিয়ে এসে তাকে বিপদে ফেলার চেষ্টা করলে। ভেট্রি বুঝতে পারে সে ভুল করেছে, কিন্তু তার উদ্দেশ্য এটা ছিল না। আর সে ঐশ্বরিয়ার কাছে আবারও ক্ষমা চেয়ে নেবে। এদিকে কিচেনে ভিকি খুব জোরে জোরে শব্দ করে রান্না করছিল, আর এতে ঐশ্বরিয়া প্রচণ্ড বিরক্ত হয়। একটা সময় তাকে থামতে বলে আর চুপচাপ রান্না করতে বলে, কিন্তু ভিকি বলে সে থামবে না, তার যেভাবে ইচ্ছে সে সেভাবেই রান্না করবে। তখনই বিনা বলে ওর সাথে তুমি কথায় পেরে উঠবে না, ও এমনই, তুমি এক কাজ করো, কানে ইয়ারফোন লাগিয়ে রান্না করো। ঐশ্বরিয়া সেটাই করে। এদিকে সেই কুকিং কম্পিটিশনের জন্য ঐশ্বরিয়া আর ভেট্রি একটা শপে চলে এসেছিল। ভেট্রি ইতোমধ্যে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিল। এরপরে ভেট্রি ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করে ভিকির সাথে কি তার ঝগড়া হয়েছে। ঐশ্বরিয়া বলে ঝগড়া হয়নি, কিন্তু ভিকি ইচ্ছে করেই তার পেছনে লাগছে। ভিকি জানতো উচ্চ শব্দে ঐশ্বরিয়ার সমস্যা হয়, আর এই জন্য সে ইচ্ছে করে কিচেনে এত উচ্চ শব্দে রান্না করছিল। ভেট্রি বলে তাহলে সে তার বাবার কাছে কমপ্লেন কেন করেনি। ঐশ্বরিয়া বলে সে ছোট্ট বাচ্চা মেয়ে নয় যে কথায় কথায় তার বাবার কাছে যে কমপ্লেন করবে। কুকিং কম্পিটিশনের জন্য সবকিছু কিনে ফেলে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের জন্য ভয়েস হোস্টেলে অর্থাৎ ভেট্রি রুমে যেতে হবে। কিন্তু একজন মেয়েকে তো ভয়েস হোস্টেলে আনতে দেওয়া যাবে না। এই জন্য ঐশ্বরিয়া ছেলেদের পোশাক পরে আর ছেলেদের মতো সেজে ভয়েস হোস্টেলে চলে আসে। সেখানে তারা প্র্যাকটিস করছিল। ঠিক তখনই পান্ডি গোসল করে বের হয়, আর পেছন থেকে সে ঐশ্বরিয়াকে দেখে পুরোপুরি একজন ছেলে ভাবে আর মজা করে তার লুঙ্গি ধরে টান দেয়। যখনই ঐশ্বরিয়া পেছনে তাকায় তখনই পান্ডি তাকে দেখে পুরোপুরি লজ্জায় পড়ে যায়। যাই হোক, পরে ঐশ্বরিয়া আর ভেট্রি প্র্যাকটিস করতে থাকে। ভেট্রি ঐশ্বরিয়াকে শেখায় যে কিভাবে পারফেক্ট খাবার বানাতে হয়। সে তাকে শেখায় কোন জিনিস কখন মেলাতে হবে, কতক্ষণ গরম করতে হবে আর কিভাবে কিভাবে প্রসেস করতে হবে। এরপরেই তারা ছাদে বসে একসাথে সময় কাটায় এবং তাদের রান্না করা খাবার সেগুলো খায়। ঐশ্বরিয়া তার কম্পিটিশন নিয়ে অনেক ভয়ে ছিল, কিন্তু ভেট্রি তাকে সাহস দেয় আর বলে কম্পিটিশনটা সেই জিতবে, কারণ সে অনেক ভালো খাবার বানায়। এরপরে তারা সেখানে আরও কিছুক্ষণ কথা বলে। একটা সময় ঐশ্বরিয়া তাকে গান গেয়ে শোনায়। এভাবে তারা ভালো মুহূর্ত পার করে। এরপরে ঐশ্বরিয়া যখন বাসায় ফিরে নেদুমারান তাকে বলে ধীরে ধীরে ঐশ্বরিয়ার রান্না করা শেখার সাথে সাথে মিথ্যে কথা বলাটাও শিখে গেছে। ঐশ্বরিয়া বলে আমি আবার কি মিথ্যে বললাম। তখন নেদুমারান বলে আমি জেনে গেছি, আমাদের বাসায় যারা এসেছিল তারা ভেট্রির মা আর ছোট বোন। এরপরে নেদুমারান ঐশ্বরিয়াকে অন্যভাবে ঘুরিয়ে কিছু কথা বলতে থাকে যে বন্ধুত্ব হতেই পারে, কিন্তু তারপরও প্রত্যেকটা সম্পর্কে একটা ব্যালেন্স থাকা দরকার। ব্যালেন্স ঠিক না থাকলে সেই সম্পর্কও টেকে না। অর্থাৎ নেদুমারান ঐশ্বরিয়াকে অন্যভাবে ভেট্রি থেকে দূরে থাকতে বলছিল। নেদুমারান বলে আর আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করো না, কারণ প্রত্যেক গেমের শেষটা আমার হাতেই হয়। পরের দিন ঐশ্বরিয়া ভেট্রিকে তার বাবার কথা বলে, আর কি তাকে বলেছে সেটাও বলে। ভেট্রির মনটা খারাপ হয়ে যায় আর বলে তাহলে কি তুমি এখন থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে। ঐশ্বরিয়া বলে আমি কোনো ছোট বাচ্চা মেয়ে নই যে আমার বাবার সব কথা আমাকে মেনে চলতে হবে। এতে ভেট্রি খুশি হয়ে যায়। এরপরে ঐশ্বরিয়া বলে আজকে আমরা ডিনারে যাব। এই জন্য ভেট্রিকে বলে সে যেন ভালো পোশাক পরে চলে আসে। ভেট্রি তখন মজা করে বলে রাতে ভালো পোশাক মানে তো নাইট ড্রেস, আর নাইট ড্রেস হিসেবে তার কাছে একটা লুঙ্গি আছে, সে কি সেটা পরে আসবে। দুজনেই হাসে। ঠিক তখনই ঐশ্বরিয়ার চোখ পড়ে ভেট্রির হাতে থাকা খাবারের প্লেটের দিকে। আসলে এই খাবারের অর্ডারটা ছিল ভেট্রির সিক্রেট কিচেনের খাবার। ঐশ্বরিয়া সেটা দেখতে চায়, আর এই জন্য ভেট্রি সেই কথাটা অন্যদিকে ঘুরিয়ে দেয় আর কোনো রকমভাবে ঐশ্বরিয়ার থেকে বেঁচে যায় সেই যাত্রায়। এদিকে ঐশ্বরিয়া তাকে ডিনারে ডেকেছিল, এটা ভেবেই ভেট্রি মনে মনে অনেক খুশি হতে থাকে। তখনই পান্ডি সেখানে চলে আসে আর বলে এত দাঁত দেখিয়ে হাসছো কেন, তোমাকে কেউ কিস করেছে নাকি। ভেট্রি বলে কিস করেনি, কিন্তু ডিনারে ডেকেছে।
গেছে। ঐশ্বরিয়া আমাকে ডিনারে যেতে বলেছে, কিন্তু আমার কাছে তো ভালো কোনো পোশাকই নেই। পান্ডি বলে, বাহ ভালোই তো, ঠিক আছে, তুমি টেনশন করো না, লোকাল মার্কেট থেকে আমি তোমাকে কিছু ট্রেন্ডিং কাপড় কিনে দেবো। এদিকে দেখা যায় রিসোর্টের 7 জন ছেলের একটা গ্রুপ আসে, যাদেরকে ভেট্রি আর পান্ডি রিসিভ করে। তারা দুজনেই খুশি হয়ে গিয়েছিল, কারণ ভেট্রির মনে হচ্ছিল এই ছেলেগুলো তাদের সিক্রেট কিচেন থেকেই খাবার অর্ডার করবে। যাই হোক, তারা যখন কাপড় চোপড় কিনতে আসে, ভেট্রি যেটা পছন্দ করে সেটা পান্ডির একেবারেই পছন্দ হয় না। পান্ডি ভেট্রির জন্য একটা জালি শার্ট পছন্দ করে। ভেট্রি সেই শার্ট দেখে বলে, এটা তো মশারি, এটা আমি পরে কি করব। ভেট্রির একেবারেই পছন্দ হয় না, কিন্তু পান্ডি তাকে বলে, এটাই আজকালকার ট্রেন্ড, এটাই তোমাকে পড়তে হবে। এদিকে নেদুমারান তার রেসিপির রিভিউ পড়ে খুব খুশি হচ্ছিল। তখনই রঘুপতি সেখানে চলে আসে আর রিয়ার সেই আইডিয়ার ব্যাপারটা বলে। কথাটা শুনে রঘুপতি কিছুই বলে না, শুধু জিজ্ঞেস করে, আইডিয়াটা কার, রঘুপতির নাকি রিয়ার? রঘুপতি বলে, রিয়ার। এরপরে নেদুমারান বলে, ঠিক আছে, আমি ভেবে উত্তর দেব। রঘুপতি সেখান থেকে চলে যাবার পরপরই নেদুমারান নিজেই বরবর করতে থাকে, সেই দিনের ছোট্ট মেয়ে এখন আমাকে জ্ঞান দিতে এসেছে। এদিকে রাতের বেলা ডিনারে যাবার জন্য ঐশ্বরিয়া তাকে পিক আপ করতে আসে, আর সেই জালি শার্ট পরেই ভেট্রি বাইরে বের হয়ে আসে। ভেট্রির এই অবস্থা দেখে ঐশ্বরিয়া হাসতে থাকে আর বলে, তোমাকে কি মশার বেশি কামড়াচ্ছে? মশারি পরে কেন বের হচ্ছ? ভেট্রি তখন বলে, আজকালকার এটাই ট্রেন্ড। পান্ডির কথা সে বলে না। যাই হোক, এরপরে তারা ডিনারে চলে আসে। মেনু দেখে ভেট্রি তেমনই কিছু একটা বুঝতে পারছিল না, এই জন্য সে ভুলভাবেই সুশি অর্ডার করে ফেলে। সুশি সেখানে চলে আসতেই সেটার গ্রান নিয়েই ভেট্রি বলে দেয় যে মাছটা ফ্রেশ নয়, এছাড়া সুশি কিভাবে বানালে আরও বেশি টেস্টি হবে। অর্থাৎ ডিনারে যে রোমান্টিক কথার পরিবর্তে সে রান্নাবান্না নিয়েই কথা বলছিল। যাই হোক, ডিনার শেষে তারা সমুদ্রের পাড়ে হাঁটতে শুরু করে, আর তখনই তারা নেদুমারানকে দেখতে পায়, যে তার বন্ধুদের সাথে কথা বলছিল রিয়া সেই আইডিয়াটার ব্যাপারে। তখন নেদুমারানের বন্ধুরা বলে, এতে যেন নেদুমারান একেবারেই রাজি না হয়, কারণ নেদুমারানের সব সিগনেচার ডিশ যদি ডকুমেন্টারিতে রেকর্ড হয়ে যায়, তাহলে নেদুমারানের মূল্যটা এই রিসোর্টে আর থাকবেই না। নেদুমারান বলে, সে তো এই আইডিয়ার কথা ভুলেও শুনতে চায় না, কিন্তু রঘুপতিকে সে সরাসরি মানাও করতে পারছে না। যদি রিয়া এই আইডিয়াটা নিয়ে তার কাছে আসতো, সে সরাসরি মানা করে দিত। এদিকে ভেট্রি তখন মজা করে নেদুমারানকে ডাকতে থাকে আর বলে, দেখুন আপনার মেয়ে আমার সাথে ঘুরছে। এতে ঐশ্বরিয়া ভয় পেয়ে যায় আর টানতে টানতে ভেট্রিকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে নেদুমারান ভেট্রির ডাক শুনতে পায় না। বেশ কিছুক্ষণ ভাবার পরে নেদুমারান ভাবে রিয়ার আইডিয়াতে সে হ্যাঁ বলে দেবে, কারণ তার পুরোপুরি বিশ্বাস রয়েছে রিয়ার এই আইডিয়াটা পুরোপুরি ফ্লপ হয়ে যাবে। পরের দিন নেদুমারান কিচেনে চলে আসে। ভিকি আর ঐশ্বরিয়ার মধ্যে যে কুকিং কম্পিটিশনটা হবে সেটার নিয়ম বলতে শুরু করে। নেদুমারান বলে, প্রথম রাউন্ডটা হবে ফায়ার রাউন্ড, দ্বিতীয় রাউন্ড হবে সিগনেচার ডিশ রাউন্ড, আর তৃতীয় রাউন্ডটা হবে সারপ্রাইজ রাউন্ড। 3 রাউন্ড মিলিয়ে যার পয়েন্ট বেশি থাকবে সেই নতুন সুশেফ হয়ে যাবে। এদিকে দেখা যায় ঐশ্বরিয়া এই কম্পিটিশন নিয়ে অনেক ঘাবড়েছিল। সে ভেট্রির সাথে দেখা করতে আসে। ভেট্রি তাকে সাহস দেয় সে অনেক ভালো প্রিপারেশন নিয়েছে আর সেই উইন হবে। তখনই সেখানে ভিকি চলে আসে আর খোঁচা মেরে ঐশ্বরিয়াকে বলে, ঐশ্বরিয়ার কি দিনকাল চলে আসলো, একজন রুম সার্ভিস বয়ের থেকে মোটিভেশন নিতে হচ্ছে। ঐশ্বরিয়া তখন উল্টো জবাব দেয় যে এবার শুধুমাত্র ভিকিকে ভুল প্রমাণ করার জন্যই এই কম্পিটিশনটা সে জিতবে। এদিকে সেই কম্পিটিশনের চিফ গেস্ট হিসেবে রঘুপতিকে দাওয়াত দেয় নেদুমারান, কিন্তু রঘুপতি বলে, নেদুমারানের কি নিজের মেয়ে এবং নিজের সিদ্ধান্তের উপরে কোনো ভরসা নেই? নেদুমারান বলে, দুটোর উপরেই তার পুরোপুরি ভরসা রয়েছে, কিন্তু কিছু মানুষের মনে হয় পক্ষপাতিত্ব করে সে তার মেয়েকে সুশেফ বানিয়েছে, তাদেরকে জবাব দেওয়ার জন্যই এই কম্পিটিশনটা। এদিকে তাদের আইডিয়া অনুযায়ী সেই 7 জন ছেলে ভেট্রির সিক্রেট কিচেন থেকে খাবার অর্ডার করে, আর সেই খাবারগুলো তাদের এত ভালো লাগে যে তারা এই রিসোর্টে 3 দিন থাকবে। আর তারা ঠিক করে এই 3 দিনই তারা ভেট্রির সিক্রেট কিচেন থেকে খাবার অর্ডার করবে। ভেট্রি অনেক খুশি হয় এবং তাদের রিকোয়েস্ট করে এই কথাটা যেন অন্য কাউকে তারা না জানায়, জানালে তাদের চাকরি চলে যাবে। এদিকে ভেট্রি আর পান্ডির সাথে উত্তম স্যার দেখা করে আর বলে, আজকে মেন কিচেনে একটা কম্পিটিশন হবে, তাই রিসোর্টের সব অর্ডারগুলো যেন তারা সেকেন্ডারি কিচেন থেকে নিয়ে আসে। এছাড়া উত্তম স্যার ভেট্রিকে সাবধান করে দেয়, কম্পিটিশন দেখার চক্করে কাজ বাদ দিয়ে সে যেন সেখানে যেয়ে বসে না থাকে। এদিকে নেদুমারান ঐশ্বরিয়াকে তার কেবিনে ডেকে নেয় আর বলে, আজকে শুধু তার কম্পিটিশন নয়, এই কম্পিটিশনের উপরে বাজি ধরে রয়েছে তার মতামত, তার সিদ্ধান্ত, তার সবকিছু। এই কম্পিটিশন জিতে ঐশ্বরিয়াকে সবাইকে ভুল প্রমাণ করে দিতে হবে যে নেদুমারান কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। এছাড়া এই কম্পিটিশন জিতে সবাইকে দেখিয়ে দিতে হবে ঐশ্বরিয়া শুধুমাত্র সিংহের মেয়ে নয়, বরং সেও খুব দ্রুত তার বাবার মতো এই জঙ্গলে রাজ করতে যাচ্ছে। এইসব কথা শুনে ঐশ্বরিয়ার কনফিডেন্স বাড়ার পরিবর্তে উল্টো সে আরো প্রেশার পড়ে যায়, নার্ভাস হয়ে যায়। এদিকে ভিকিকে কম্পিটিশনের জন্য অল দ্য বেস্ট জানানোর জন্য বানি তার কাছে আসে। অন্যদিকে রুম সার্ভিস বয়ের ভেট্রি, পান্ডি সহ আরো অনেকেই সেখানে চলে এসেছিল কম্পিটিশন দেখার জন্য। সবাই চাইছিল ঐশ্বরিয়া জিতুক, শুধুমাত্র
নিধিই চাইছিল যে ভিকি জিতে যাক। এদিকে ঐশ্বরিয়া ভেট্রিকে বলছিল কম্পিটিশনের সময় ভেট্রি যেন তার চোখের সামনেই থাকে, ভেট্রিকে দেখে সে কনফিডেন্স পাবে, প্যানিক করবে না। ভেট্রিও রাজি হয়ে যায়। এরপরেই কম্পিটিশন শুরু হয়ে যায়। নেদুমারান সেখানে চলে আসে আর চিফ গেস্ট হিসেবে রঘুপতি, রিয়া এবং রাজন সেখানে উপস্থিত হয়। অন্যদিকে বাকি শেফরা ছিল যারা সেই খাবারগুলো টেস্ট করে পয়েন্ট দেবে। নেদুমারান বলে প্রত্যেকটা রাউন্ডে 30 পয়েন্ট করে থাকবে, 10 পয়েন্ট টেস্টের জন্য, 10 পয়েন্ট প্রিপারেশনের জন্য আর বাকি 10 পয়েন্ট ক্রিয়েটিভিটির জন্য। রিয়া তখন জিজ্ঞেস করে এখানে ক্রিয়েটিভিটিটা কিভাবে আসবে। তখনই নেদুমারান তাকে খোঁচা মেরে বলে এই জন্যই সে বলেছে রিয়া এই ফিল্ডে এখনো অনেক ছোট, তার দায়িত্ব কাঁধে নেওয়ার বয়স হয়নি। নেদুমারান তখন বুঝিয়ে দেয় খাবার সবাই রান্না করতে পারে, কিন্তু সেই খাবারে নিজের একটা ছাপ রাখা, সবার মন জয় করা। ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যায়। ভিকি পুরোপুরি কনফিডেন্সের সাথে রান্না শুরু করে দেয়। এছাড়া সে খুব শব্দ করে রান্না করছিল যাতে করে ঐশ্বরিয়া প্যানিক করে বসে, আর দেখা যায় সেটাই হয়। ঐশ্বরিয়া প্যানিক করে নিজের খাবারটা একটু পুড়িয়ে ফেলে, আর এটা ভেট্রি এবং পান্ডি সেখানে দাঁড়িয়ে দেখছিল। আর সেই খাবারের পুরা গ্রান শুধুমাত্র নেদুমারান আর ভেট্রি দূরে থেকেই পেয়ে যায়। এরপরেই যখন খাবার টেস্ট করতে দেওয়া হয় দেখা যায় ঐশ্বরিয়ার খাবার কারো তেমন বেশি ভালো লাগে না, কিন্তু ভিকির খাবার সবার ভালো লাগে। আর এভাবেই প্রথম রাউন্ড ভিকি জিতে যায়। ঐশ্বরিয়া মন খারাপ করে এক কোণে দাঁড়িয়ে থাকে। লাঞ্চের সময় ভিকি তাকে খোঁচা মেরে বলে সুরশেপের পটটা কি এখনো বেঁচে আছে নাকি বুঝতে পেরেছ যে হাত থেকে সেটা চলে যাবে। এদিকে ভেট্রি ঐশ্বরিয়ার সাথে দেখা করে আর তাকে বোঝায় যে এখনো 2টো রাউন্ড বাকি আছে, এক রাউন্ড হেরে যাওয়া মানে কম্পিটিশন হেরে যাওয়া নয়। ঐশ্বরিয়া বলে সে পারবে না, ভিকি যদি এভাবেই আওয়াজ করতে থাকে তাহলে আবারও সে প্যানিক করবে। ব্রেকের পরে আবারও দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এবারও ভিকি আবারও জোরে জোরে আওয়াজ করে রান্না করতে শুরু করে, কিন্তু ঐশ্বরিয়া এবার আগে থেকে প্রিপেয়ার হয়েছিল। এই জন্য কানে ইয়ারফোন লাগিয়ে সে রান্না করতে শুরু করে তার সিগনেচার ডিশ। আর সেই সিগনেচার ডিশ ছিল সেটা যেটা নেদুমারান তার মেনুতে অ্যাড করতে চায়নি। যাই হোক, যখন টেস্ট করার পালা আসে এবার ঐশ্বরিয়ার সিগনেচার ডিশটা সবার অনেক ভালো লেগে যায়। যদিও ভিকির ডিশটাও ভালো ছিল, কিন্তু ঐশ্বরিয়ার ডিশটা বেশি ভালো ছিল, যার ফলে এই রাউন্ডে ঐশ্বরিয়া জিতে যায়। আর এতে কিচেনের বেশিরভাগই খুশি হয়। ভেট্রি আর পান্ডি তারাও খুশি হয়ে যায়। এদিকে আরও একটা ব্রেক দেওয়া হয়, আর সেই ব্রেকের মধ্যে রঘুপতি আর নেদুমারান কথা বলতে থাকে। রঘুপতি বলে এত ভালো একটা সিগনেচার আইটেম তুমি সেটাকে মেনুতে অ্যাড করতে নিষেধ করে কেন দিয়েছ। নেদুমারান কথা ঘোরানোর জন্য বলে এই ডিশে একটা কমতি ছিল, সিগনেচার ডিশ হওয়ার মতো নয়। কিন্তু রঘুপতি এবার সরাসরি অর্ডার দেয় সেটা মেনুতে অ্যাড করে দেবার জন্য। এদিকে ব্রেকের সময় আবারও পান্ডিয়া এবং আরও কিছু রুম সার্ভিস বয় ভিকিকে খোঁচা মারতে থাকে, যেভাবে সে ঐশ্বরিয়াকে মেরেছিল এর আগের রাউন্ড জিতে। এদিকে দেখা যায় রঘুপতির কাছে একজনের কল আসে যার নাম ছিল রাজেন্দ্রন। রাজেন্দ্রন বলে চিদাম্বরমের গ্রামের ঠিকানা পাওয়া গেছে। এটা শুনে রঘুপতি অনেক খুশি হয় আর বলে তুমি সেখানে যেয়ে পৌঁছাও, আমি 24 ঘন্টার মধ্যে সেখানে চলে আসছি। এদিকে ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। এই রাউন্ডটা ছিল সারপ্রাইজ রাউন্ড, আর সারপ্রাইজ রাউন্ড হিসেবে নেদুমারান অর্ডার দেয় 10 মিনিটের মধ্যে খাবার বানাতে হবে যে কোনো একটা আইটেম। ভিকি আবারও জোরে জোরে শব্দ করে খাবার বানাতে শুরু করে, আর এবার প্যানিক হতে শুরু করে ঐশ্বরিয়া, কারণ সে তার ইয়ারফোন আনতে ভুলে গিয়েছিল। এটা বুঝতে পারে ভেট্রি, এই জন্য বাইরে থেকে জোরে জোরে সে ঐশ্বরিয়াকে বলছিল কানে ইয়ারফোন লাগাও, আর সেদিন ছাদে যে গানটা গাইছিলে সেটা মনে করো। নেদুমারান এই বিষয়টা খেয়াল করে আর তার ভালো লাগে না, এই জন্য জনকে বলে ভেট্রি আর পান্ডিকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু যাবার আগেও ভেট্রি আবারও ঐশ্বরিয়াকে বলে দেয় যে সেই দিনের গান মনে করো, আর গানটা মনে করে নিজেকে শান্ত করো। ভেট্রির কথা শুনে ফেলেছিল ঐশ্বরিয়া, এই জন্য সেও সেটাই করে, নিজেকে শান্ত করে আর মনে মনে সেই গানটাই ভাবতে শুরু করে। গান গাওয়ার পরে ঐশ্বরিয়ার মনে হতে থাকে শুধুমাত্র সে রয়েছে এবং তার সামনে ভেট্রি রয়েছে। গান গাইতে গাইতে ঐশ্বরিয়া সেই ডিশটা বানিয়ে ফেলছিল। এদিকে দেখা যায় 10 মিনিট শেষ হয়ে যায়। প্রথমে খাবার টেস্ট করা হয় ভিকির খাবার টেস্ট করে সবাই অনেক ভালো বলে। ভিকি নিশ্চিত ছিল এই রাউন্ড সেই জিতবে। ঠিক তখনই ঐশ্বরিয়া তার খাবারটা সবাইকে টেস্ট করতে দেয়, আর টেস্ট করতে দেওয়ার সময় সেই খাবারের প্লেটে সে এক ধরনের স্পেশাল লিকুইড দেয়, যেটা দেওয়ার পরপরই সেই খাবারের রংটা চেঞ্জ হয়ে যায় আর অনেক বেশি সুন্দর দেখাতে শুরু করে। এছাড়া খাবার টেস্টটাও অনেক বেশি ভালো ছিল, অর্থাৎ ক্রিয়েটিভিটিতে ঐশ্বরিয়া এগিয়ে যায়। আর এভাবেই ঐশ্বরিয়া তৃতীয় রাউন্ডও জিতে যায়। পরপর 2 রাউন্ড জিতে সে আবারও সুশেফে পরিণত হয়, আর এতে সে অনেক খুশি হয়ে যায়। ভিকিকেও খোঁচা মেরে সাধুবাদ জানায়। অন্যদিকে এই কম্পিটিশন জেতার পুরো ক্রেডিটটাই ঐশ্বরিয়া ভেট্রিকে দেয়, আর সে এতই খুশি ছিল যে ভেট্রিকে সে জড়িয়ে ধরে। এদিকে দূর থেকে নেদুমারান এটা দেখে ফেলে,
তখন সে বুঝতে পারে ঐশ্বরিয়া তার ধমকি শোনেনি। তার ধমকি দেওয়া সত্ত্বেও সে ভেট্রির সাথে বন্ধুত্ব করেছে, আর এখন তার মনে হচ্ছে এই সম্পর্কটা শুধু বন্ধুত্ব নেই, বেশি কিছু হয়ে গেছে। নেদুমারান ঐশ্বরিয়াকে ইশারায় তার কেবিনে আসতে বলে। কেবিনে আসার পরপরই সে তাকে ধমকাতে থাকে আর বলে, তোমাকে বলা হয়েছিল ভেট্রি তাকে দূরে থাকতে, কিন্তু তারপরও তুমি কথা না শুনে সেই কাজটাই করছো, আর তুমি এভাবে নিজের পটেনশিয়াল নষ্ট করছো। এসব উল্টোপাল্টা সম্পর্কে জড়িয়ে নিজের গোল থেকে সরে যেও না, তাহলে লাইফে কিছুই হবে না। আর ভেট্রি তোমার লেভেলেই নেই, তুমি কিভাবে ওর সাথে বন্ধুত্ব করো? এটা শুনে ঐশ্বরিয়া অনেক ঘাবড়ে যায়। এদিকে লাঞ্চের সময় দেখা যায় পান্ডি এবং বাকি রুম সার্ভিস বয়রা ভিকিকে খোঁচা মারছিল, আর ঠিক তখনই সেখানে ঐশ্বরিয়া আর ভিনাও চলে আসে। তারাও খাবার খেতে বসে যায়। পান্ডি ঐশ্বরিয়াকে সেই টুর্নামেন্ট জেতার জন্য কংগ্রেচুলেশন জানায়। এছাড়া ভিকিকে খোঁচা মেরে বলে, আমরা তো আগেই জানতাম যে তুমি জিতবে, কারণ তোমার প্রতিপক্ষ যে ছিল সে একেবারেই দুর্বল ছিল। কথাটা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠে ভিকি। অন্যদিকে দেখা যায় ঐশ্বরিয়া আর ভিনা সবাইকে দেখিয়ে ভেট্রির পাশে বসে, যাতে করে দেখাতে পারে যে রুম সার্ভিস ডিপার্টমেন্টও কোনোভাবে কারো অংশ থেকে কম নয়। এরপরে ভেট্রি ঐশ্বরিয়াকে বলে, যেহেতু সে কম্পিটিশন জিতে গেছে তাই এটা ট্রিট যেন সে দেয়। ঐশ্বরিয়া বলে, ঠিক আছে, তোমরা যেখানে চাইবে সেখানেই ট্রিট দেব। তখনই পিয়া আগ বাড়িয়ে চলে আসে আর বলে তার বাসায় সে একাই থাকে, সেই বাড়িতেই তারা চাইলে পার্টি দিতে পারে, আর এতে ঐশ্বরিয়াও রাজি হয়ে যায়। এদিকে ভেট্রি দেখতে পায় দুঃখী জিজু আঙ্কেল একাই বসেছিল, কারণ তার ভালোবাসার মানুষ পদ্মা এখান থেকে চলে গিয়েছিল। কিন্তু এখন কথা হচ্ছে, এতদিন ধরে জিজু আঙ্কেল এই রিসোর্টে কি করছে? আসলে এই লোকটা গত 3 বছর ধরে এই রিসোর্টেই গেস্ট হিসেবে রয়েছে। তার স্ত্রী মারা গিয়েছে, সন্তানরা সবাই বিদেশে চলে গিয়েছে। বাসায় একা থেকে সে প্রচণ্ড বোর হয়, এই জন্য সে এই রিসোর্টে গেস্ট হিসেবে থাকে, যাতে করে তার সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। ভেট্রি জিজ্ঞেস করে তার মন খারাপ কেন, কিন্তু জিজু আঙ্কেল আসল কথাটা বলে না, বলে আজকে আমার বার্থডে, কিন্তু সেই কথাটা কারো মনেই নেই। তখন ভেট্রি মিথ্যে কথা বলে আর বলে সবারই মনে আছে, আর আজকে যে পার্টিটা দেওয়া হবে সেটা জিজু আঙ্কেলের জন্যই সারপ্রাইজ পার্টি ছিল। এটা শুনে জিজু আঙ্কেল অনেক খুশি হয়। অন্যদিকে পান্ডি আর ঐশ্বরিয়া যখন এটা দেখতে পায় তখন তারা বুঝতে পারে ভেট্রি আবার একটা সমস্যা তৈরি করে ফেলবে। এদিকে পার্টির কথা শুনে তার অনেক হিংসা হচ্ছিল, আর সেই কথা সে নিধির সাথে শেয়ার করছিল। তখনই রিসোর্টে যে 7 জন ছেলেরা এসেছিল তাদের মধ্যে একজন ভিকিকে দেখতে পায় এবং তাদের ব্যাচেলার পার্টিতে তাকে ইনভাইট করে। এদিকে রঘুপতি চিদাম্বরমের গ্রামে যাওয়ার জন্য বের হয়ে পড়ে, কিন্তু রিয়াকে সে কিছুই বলে না, শুধু এতটুকুই বলে কয়েকদিনের জন্য এই রিসোর্টের পুরোপুরি দায়িত্ব তুমি সামলে নিও। রঘুপতি সেখান থেকে চলে আসে। এদিকে রিয়া তার প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দেয়। কিচেনে এসে সে ভিনার কাছ থেকে একের পর এক রেসিপি নোট করতে শুরু করে, যেহেতু নেদুমারান এই ডিসিশনে হ্যাঁ বলেছিল। এদিকে নেদুমারান তার কেবিন থেকে এইসব কিছু দেখছিল। সে জনকে বলে তারা চাইছে আরও একটা নেদুমারান তৈরি করতে, কিন্তু তারা জানেই না তারা নেদুমারানের পায়ের সমানও হতে পারবে না, ছায়ের কাছেও আসতে পারবে না। এদিকে পিয়ার বাড়িতে সেই পার্টি শুরু হয়, আর সেখানে জিজু আঙ্কেলের বার্থডে সেলিব্রেট করা হয়। সে অনেক বেশি খুশি হয়। এদিকে প্রিয়ার সাথে তাদের পরিচয় হয়। প্রিয়া নিজের ব্যাপারে বলে যে ছোটবেলায় তাদের বাবা মা মারা গিয়েছে, এরপরেই তাদের বড় ভাই তাদেরকে লালন পালন করেছে, কিন্তু বেশ কয়েক বছর আগে তার বড় ভাইও আত্মহত্যা করে বসে। আর এখন প্রিয়াই তার ছোট ভাইয়ের পড়াশোনা এবং সংসারের পুরো দায়িত্ব নিয়েছে। আর এই কথা শোনার পরে ঐশ্বরিয়া আর ভিনার তার জন্য খারাপ লাগতে থাকে, কিন্তু আবারও প্রিয়া সেখান থেকে চলে যাবার সময় ঐশ্বরিয়াকে অদ্ভুতভাবে দেখতে থাকে। এদিকে নেদুমারান যখন আবারও রাতের বেলা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল তখন ভেট্রির কথা বলে আর বলে এই ছেলেটা তাকে অনেক জ্বালাচ্ছে। প্রথমত তার সিগনেচার ডিশটা সে চুরি করে নিয়েছে, দ্বিতীয়ত সে তার কিচেনে ঢুকে গিয়েছিল, আর এখন আবার সে তার বাড়ি অবধি ঢুকে গেছে। তার বন্ধুরা নেদুমারানকে উপদেশ দেয় বিষয়টা যেহেতু তার মেয়ের, সে যেন ভেট্রিকে এত সহজেই ছেড়ে না দেয়। এদিকে পার্টি শেষ করে ঐশ্বরিয়া যখন বাড়ি ফিরতে যাবে তখন দেখতে পায় তার স্কুটির ব্যাটারি শেষ হয়ে গেছে। এই জন্য তারা হাঁটতে হাঁটতে বের হয়, আর ভেট্রি ভাবে ঐশ্বরিয়াকে সে বাসায় পৌঁছে দেবে। ভেট্রি তাকে প্রশ্ন করে সে মাঝে মধ্যে কি রাতে এভাবে বের হয়। ভেট্রির প্রশ্ন শুনে ঐশ্বরিয়া বুঝে যায় যে ভেট্রি আসলে জানতে চাইছে ঐশ্বরিয়া এমন অন্য ছেলেদের সাথেও হাঁটতে বের হয় কিনা। ঐশ্বরিয়া বলে ভেট্রির সাথে পরিচয় না থাকার আগে ভিকি আর ভানির সাথে সে মাঝে মধ্যে বের হতো, কিন্তু এখন যেহেতু তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে তাই এখন তার সাথেই বের হয়। এতে ভেট্রি একটু খুশি হয়। এরপরে কথা বলতে বলতে তারা বাসায় চলে আসে। ভেট্রি যখন ঐশ্বরিয়ার স্কুটিটি তার গেটের ভেতরে পার্ক করছিল ওই সময়টাতে নেদুমারান তাদের দুজনকেই দেখে ফেলে। এছাড়া ঐশ্বরিয়াকে সেখানে অনেক খুশি দেখাচ্ছিল। এটা দেখে নেদুমারানের রাগ তো পুরোপুরি আকাশ ছুঁয়ে যায়। এদিকে রিসোর্টের সেই 7 জন ছেলেকে দেখানো হয়
যারা তাদের ব্যাচেলার পার্টির জন্য ভেট্রির সিক্রেট কিচেন থেকে খাবার অর্ডার করেছিল। এভাবে খাবারের অর্ডার পেয়ে ভেট্রি আর পান্ডি অনেক খুশি হয়ে যায়। তারা অনেক বড় বড় স্বপ্ন দেখতে থাকে। তারা ভাবে যেভাবে তারা অর্ডার পাচ্ছে এভাবে তাদের বিজনেস চলতে থাকলে তারা একদিন নিজেদেরই একটা রিসোর্ট বানিয়ে ফেলবে। আর সেই রিসোর্টের ওপেনিংয়ে নেদু মারানকে চিফ গেস্ট হিসেবে রাখা হবে। পান্ডি বলে হ্যাঁ, আর আমরা চাইলে তাকে সেখানে হেড শেফ হিসেবেও রাখতে পারি। এদিকে ভেট্রি কিচেনে চলে যায় অর্ডার নেয়ার জন্য। তখনই ঐশ্বরিয়া তার জন্য একটা স্পেশাল ডিশ বানায়, আর সেটা শুধুমাত্র ভেট্রির জন্য। ভেট্রি সেই ডিশটা লুকিয়ে লুকিয়ে একাই খায়। পান্ডি যদিও দেখে ফেলে, বলে এটা ঐশ্বরিয়া শুধুমাত্র তার জন্য দিয়েছে। আর এর পরিবর্তে ভেট্রি ঐশ্বরিয়ার জন্য পরের দিন হালুয়া রান্না করে নিয়ে যায়। আর এটা কেবিন থেকে নেদুমারান দেখে ফেলে। নেদুমারান এবার ভেট্রির থেকে পুরোপুরি মুক্তি পেতে চাইছিল, প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছিল। এই জন্য সে জনকে ডাকে আর বলে ভেট্রির অর্ডারগুলো সবসময় লেট করে কেন আসে। জন বলে হয়তো বিদেশি গেস্টদের অর্ডার বুঝতে ভেট্রির একটু সমস্যা হয়, হয়তোবা তাই। আসলে নেদুমারান চাইছিল ভেট্রির যে কোনো একটা ভুল খুঁজে বের করার জন্য, আর সেই ভুলের মাধ্যমেই রিসোর্টের চাকরি থেকে তাকে বরখাস্ত করে বের করে দিতে। এদিকে ভেট্রি দেখা যায় কিচেনে আসে একজন গেস্টের অর্ডার নিয়ে, আর সেই খাবারটা তাকে তাড়াতাড়ি দিতে হবে। এছাড়া গেস্ট ভেট্রিকে শক্তভাবে বলে দিয়েছিল যে তার সেই খাবারটাতে যেন কোনোভাবেই পিনাট না দেওয়া হয়। এদিকে ভেট্রিও সেদিকে নজর রাখছিল, কিন্তু ভেট্রির নজর একটুর জন্য সরে যায়। আর এই সুযোগে জন পিনাট সেই ডিশের ভেতরে মিশিয়ে দেয়। এরপরে সেই গেস্ট যখন সেই পিনাট মেশানো খাবারটা খায় তার অবস্থা খারাপ হয়ে যেতে থাকে, যার ফলে তাকে বাধ্য হয়ে হসপিটালে নিয়ে যেতে হয়। এদিকে বিষয়টা জানাজানি হয়ে যায়। এজন্য রাজন তাকে ডাকে আর জিজ্ঞেস করে সে কি গেস্টের অর্ডার ঠিকঠাকভাবে নিয়েছিল কিনা। ভেট্রি বলে হ্যাঁ, অবশ্যই সেই গেস্টের অর্ডার ঠিকঠাকভাবে নিয়েছিল। তখনই সেখানে নেদুমারান চলে আসে, আর সেখানে এসে ভেট্রিকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলে। কিন্তু রাজন বলে সে আগে তদন্ত করবে, যাচাই বাছাই করবে। এরপরে ভেট্রি নিজের প্রমাণ দেখানোর জন্য খাবারের সেই স্লিপটা এনে দেয়, যে অর্ডারটা ভেট্রি গেস্টের কাছ থেকে নিয়েছিল। আর সেই স্লিপের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ডিশের ভেতরে পিনাট মেশানো যাবে না। আর এতেই প্রমাণিত হয়ে যায় ভুলটা কিচেনে হয়েছে। নেদুমারান বাধ্য হয়ে সেই ভুলটা স্বীকার করে নেয়, কিন্তু তারপরও ভেট্রি বারবার অর্ডারগুলো লেট করে নিয়ে আসে। সেটার জন্য তাকে শাস্তি পাওয়ানোর জন্য চেষ্টা করে নেদুমারান, কিন্তু রাজন সেই কথাটাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। নেদুমারানের রাগটা আরও বেড়ে যায়। এদিকে সেই রাগটা এসে ঝাড়ে সে জনের ওপরে আর বলে ভেট্রির ওপরে আমার যে রাগটা রয়েছে সেটা পার্সোনাল, কিন্তু সেই পার্সোনাল শত্রুতার কারণে রিসোর্টের একজন গেস্টের জীবনে এভাবে ঝুঁকিতে ফেলে দেওয়া সেটা মোটেই ঠিক হয়নি। নিজের শত্রুতার কারণে নিজের সম্মান এবং নিজের প্রফেশনের সাথে আমি কখনো বেইমানি করতে পারবো না। এদিকে উত্তম স্যার যখন এই বিষয়টা জানতে পারে তখন সে ভেট্রিকে বলে সে যেন কিছুদিন কিচেন থেকে দূরে থাকে। আসলে কিচেনে যে স্টাফরা রয়েছে সেই শেফরা সবসময় একে অপরকে সাপোর্ট করে, আর এখন সে নেদুমারানের টার্গেট হয়ে গেছে। এছাড়া উত্তম স্যার ভেট্রিকে মনে করিয়ে দেয় তার চাকরি চলে গেলে তার মা আর বোনের কি হবে, তার সংসারে কি হবে। এদিকে ঐশ্বরিয়া আর ভিনা কথা বলছিল। ভিনা ঐশ্বরিয়াকে বলে নেদুমারান স্যারকে এর আগে কখনো কোনো রুম সার্ভিস বয়ের উপরে এভাবে লেগে থাকতে দেখেছো? ভিনা আর ঐশ্বরিয়া তখন বিশ্বাস করে নেয় নেদুমারান ইচ্ছে করে ভেট্রির ভুল খোঁজার চেষ্টা করছে, তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে। এদিকে রঘুপতি চিদাম্বরমের গ্রামে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই গ্রামে যাওয়ার পরে জানতে পারে চিদাম্বরমের পরিবার বেশ কিছু বছর আগে এই গ্রাম থেকে আশেপাশের কোনো একটা গ্রামে চলে গেছে। রাজেন্দ্র তখন রঘুপতিকে আশ্বাস দেয় যে করেই হোক চিদাম্বরমের ফ্যামিলির সঠিক ঠিকানাটা সে খুঁজে বের করবে আর রঘুপতি স্যারকে দেবে। এদিকে সেই ব্যাচেলার পার্টিকে দেখানো হয়। যেহেতু ভিকিকে দাওয়াত দেওয়া হয়েছিল, ভিকি সেই পার্টিতে চলে এসেছিল। আর তখনই সে দেখতে পায় ভেট্রি তার সিক্রেট কিচেনের খাবার সেখানে ডেলিভারি করতে এসেছে। ভিকির সন্দেহ হয়, ভিকি কিছু হিসাব মিলিয়ে বুঝতে পারে ভেট্রি বাইরে থেকে খাবার সাপ্লাই করছে, কিন্তু ভিকি এটা বুঝতে পারে না যে ভেট্রি সেই খাবারগুলো বানায়। পরের দিনই দেখা যায় রিয়া আর রাজন অনেক টেনশনে ছিল, কারণ ইন্সপেকশন অফিসার এই রিসোর্টে আসবে ইন্সপেকশন করার জন্য, কারণ বেশ কিছুদিন ধরে তাদের রিসোর্ট কম রেটিং পাচ্ছিল। রিয়া আর রাজন ঠিক করে সেই ইন্সপেকশন অফিসারের সাথে অন্য একজন রুম সার্ভিস বয়কে পাঠানো হবে, যাতে করে সে সেই অফিসারকে পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাতে পারে। কিন্তু ঐশ্বরিয়া বলে ভেট্রিকে সেই অফিসারের সাথে দিলে বেশি ভালো হবে। সেটাই করা হয়। সেই অফিসার ইন্সপেকশনে চলে আসলে ভেট্রি তার সাথে থাকে, সবকিছু বুঝিয়ে বলে। আর এভাবেই সেই অফিসারের মন জয় করে নেয় ভেট্রি। কিন্তু একটা স্টোর রুমে তেল পড়া দেখে সেই অফিসার প্রচন্ড রেগে যায়। তখনই ভেট্রি পরিস্থিতি সামলে নেয় আর বলে এটা রসুনের তেল, এখানে ফেলে রাখা হয়েছে যাতে করে এদিক দিয়ে ইঁদুর ঢুকতে না পারে। সেই অফিসারও সেটা মেনে নেয়। আর এভাবেই সেই ইন্সপেকশন অফিসারের পুরো রিসোর্টটা ঘুরে দেখে এবং তার ভালো লাগে। এদিকে ভিকি আসে নিধির কাছে আর বলে
ভেট্রি অবশ্যই গোপনে গোপনে কিছু একটা করছে। ভেট্রি আর পান্ডির উপরে নজর রাখবে। এদিকে সেই ইন্সপেকশন অফিসার এই প্রথমবারের মতো এই রিসোর্টকে 7 পয়েন্ট দেয়। সেই অফিসার সরাসরি বলে রেটিং এর যে এক্সট্রা 2 পয়েন্ট দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ভেট্রির সততা আর পরিশ্রমের জন্য। সেই অফিসার আরো বলে এর পরের বার যখন সে ইন্সপেকশন করতে আসবে তখন তার সাথে অবশ্যই ভেট্রিকে সে রাখবে। এইসব কিছু শোনার পরে নেদুমারান আরো বেশি রেগে যায়। এই জন্য ভেট্রিকে সে সরাসরি ডেকে এনে কথা শোনাতে থাকে আর বলে তুমি তোমার লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করলে তোমারই বিপদ হবে। ঐশ্বরিয়ার নাম উচ্চারণ না করে বলে কিছু সম্পর্ক এবং কিছু জায়গা যেটা তোমার জন্য নয় সেগুলো থেকে দূরে থাকো, আর না হলে এর পরিণতি কখনোই ভালো হবে না। এদিকে নিধি নজর রাখে। দেখা যায় পান্ডি অর্ডার নিয়ে বের হয়। এই খবরটা সে ভিকিকে দিয়ে দেয় আর ভিকি মেন গেটে অপেক্ষা করতে থাকে পান্ডিকে ধরার জন্য। কিন্তু দেখা যায় পান্ডি বাইরে থেকে খাবার নিয়ে আসেই না, কারণ তারা তো ভেতরেই রান্না করত। নিধি দেখতে পায় বাইরে না যেই তারা খাবার ডেলিভারি করে দিয়েছে। তখনই ভিকি বুঝতে পারে যে রিসোর্টের ভেতরে কোথাও সিক্রেট কিচেন চলছে। ভিকি তখন প্রতিজ্ঞা করে এই সিক্রেট কিচেনের মুখোশ সে খুলেই ছাড়বে। অন্যদিকে ভেট্রি পান্ডিকে নেদুমারানের কথা বলে, তার দেয়া হুমকির কথা বলে। পান্ডি বলে ভেট্রির উচিত এসব কিছু থেকে বের হয়ে এসে তার কাজে ফোকাস দেওয়া, কারণ তাকে তার পরিবারের ঋণ পরিশোধ করতে হবে। তার চাকরি চলে গেলে তার মা বোনের কি হবে? সে যে পরিবারের ঋণ পরিশোধ করতে চেয়েছিল সেটার কি হবে? ভেট্রি বুঝতে পারে তার জীবনের সবথেকে বড় প্রায়োরিটি বা প্রাধান্য তার পরিবারকে দেওয়া উচিত। পরের দিন থেকে ভেট্রি ঐশ্বরিয়াকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে আর ঐশ্বরিয়া এই বিষয়টা খেয়াল করে। কিন্তু ঐশ্বরিয়া বুঝতে পারে না ভেট্রি এটা কেন করছে। সে ভেট্রিকে সরাসরি জিজ্ঞেস করে, কিন্তু তারপরও ভেট্রি সরাসরি কিছুই বলে না। ঐশ্বরিয়া যখন বিনাকে এই বিষয়টা খুলে বলে, বিনা বলে আমি নিশ্চিত এর পেছনে তোমার বাবাই রয়েছে। নিশ্চয়ই তোমার বাবা ভেট্রিকে ধমকেছে, হুমকি দিয়েছে। এদিকে দেখা যায় রাজেন্দ্র রঘুপতিকে চিদাম্বরমের বাড়ির এক্সাক্ট লোকেশনটা দিয়ে দেয়। এতে রঘুপতি খুশি হয়ে যায় আর সে চিদাম্বরমের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় পান্ডি একটা অর্ডার নিয়ে বের হচ্ছিল। ঐশ্বরিয়া পান্ডিকে ডাকে কথা বলার জন্য, কিন্তু পান্ডিও তাকে অ্যাভয়েড করে চলে আসে। ঐশ্বরিয়া তার পিছনে আসতে থাকে আর এসেই তাদের সিক্রেট কিচেনটা তারা দেখে ফেলে। সেখানকার দৃশ্য দেখে অবাক হয়ে যায় ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার মনে হতে থাকে এত বড় একটা সিক্রেট ভেট্রি তার কাছ থেকে লুকিয়েছে, আর এতে শুধু তাকেই নয় বরং পুরো রিসোর্টকেই সে ধোঁকা দিয়েছে। কিন্তু ভেট্রি তার কাছে মাপ চায় আর বলে আসলে খাবার স্টলটা বন্ধ হয়ে যাবার পরে ঋণ পরিশোধ করার জন্য তার অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। এছাড়া সেই মালিনী দিদিকেও তার সাহায্য করতে হতো, আর এই জন্য বাধ্য হয়ে এই সিক্রেট কিচেনটা সে ওপেন করেছিল। কিন্তু সে তাকে কথা দিচ্ছে এই সিক্রেট কিচেনটা সে বন্ধ করে দেবে। এদিকে পান্ডির পুরোপুরি বিশ্বাস ছিল যে ঐশ্বরিয়া সরাসরি তার বাবাকে যে এই কথা বলে দেবে, কিন্তু ভেট্রির বিশ্বাস ছিল ঐশ্বরিয়া এটা বলবে না। এদিকে তাদের সিক্রেট কিচেনটা বন্ধ করার আগে লাস্ট অর্ডারটা তাদের কমপ্লিট করতে হবে, তারা সেটাই বানাচ্ছিল। আর তখনই দেখা যায় ভিকি লুকিয়ে সেটা ভিডিও করছিল। এদিকে রঘুপতি চিদাম্বরমের বাসায় পৌঁছে যায়। দরজা নক করতেই ভেট্রির মা দরজা খোলে আর ভেট্রির মাকে দেখে রঘুপতি চিনে যায় যেহেতু ভেট্রির মা। এরপরেই রঘুপতি যখন চিদাম্বরমের কথা জিজ্ঞেস করে ভেট্রির মা বলে সে আমার হাজবেন্ড। তারা সেখানে কথা বলে। রঘুপতি ভেট্রির মাকে বলে চিদাম্বরম রিসোর্ট থেকে টাকা নিয়ে পালিয়েছে, এমন অপবাদ রয়েছে তার বিরুদ্ধে। ভেট্রির মা বলে তার হাজবেন্ড যদি টাকা নিয়ে পালিয়েই যেত তাহলে তাদের সংসারটা এভাবে ঋণের তলে ডুবে থাকতো না। এই জন্য এই বিষয়টাকে আবারও খতিয়ে দেখার অনুরোধ করে রঘুপতিকে। এছাড়া ভেট্রির মা রঘুপতিকে আরও একটা অনুরোধ করে ভেট্রিকে যেন এই বিষয়ে কোনো কিছু না বলা হয়, কারণ ভেট্রি তার বাবার নাম শুনতেই পারে না। এদিকে ভেট্রি ঐশ্বরিয়ার সাথে দেখা করে, কিন্তু ঐশ্বরিয়া তখন তার উপরে অনেক রেগেছিল যে সে তার বন্ধু ভেবে তাকে সবকিছু বলেছে, অথচ এত বড় একটা রহস্য সে তার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এদিকে রিয়া ইনভেস্টরদের সামনে তার রেসিপি বুকের আইডিয়াটা রাখে আর আইডিয়াটা ইনভেস্টরদের পছন্দ হয়, কিন্তু সেখানে বাদশা দেয় নেদুমারান আর বলে বুকের উপরে শুধুমাত্র আর লেখা রয়েছে রিসোর্টের নাম, কিন্তু এই পুরো রেসিপিটাই তার, অথচ তার নাম কোথাও মেনশন করা নেই। কিন্তু দেখা যায় সেই আসলে একটা ব্র্যান্ড, যেহেতু তার রেসিপিতে এই বইটা তৈরি হচ্ছে তাই তার নাম এখানে থাকা দরকার। এছাড়া এখান থেকে তার প্রফিটও পাওয়া দরকার, আর এতে ইনভেস্টররাও রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় ভিকি কিচেনের সবার সামনে নেদুমারানকে ভেট্রির সিক্রেট কিচেনের ভিডিও দেখিয়ে দেয়, কিন্তু ভিকি এখানে আরও একটা চালাকি করে আর সে কৌশলে নেদুমারানকে বলে এই ভিডিওটা ঐশ্বরিয়া করেছে। আর এটা শুনে নেদুমারানের বুকটা তো গর্বে ফুলে ওঠে আর বলে রিসোর্টের স্বার্থে তার মেয়ে নিজের বন্ধুত্বকে কোরবানি দিয়েছে।
নেদুমারান তার পুরো টিম নিয়ে সেদিকে আসতে থাকে। অন্যদিকে ঐশ্বরিয়াকে দেয়া কথা মতো ভেট্রি তার সিক্রেট কিচেন বন্ধ করছিল, সবকিছু গোছাচ্ছিল। তখনই নেদুমারান সেখানে চলে আসে আর টানতে টানতে ভেট্রিকে বাইরে নিয়ে আসে। রাজন, রিয়া, উত্তম স্যার সবাই সেখানে পৌঁছে যায় আর নেদুমারান সবার সামনে সবকিছু খুলে বলে আর ভেট্রিকে চোর অপবাদ দেয়। রেগে গিয়ে সে তাকে চর মারতে শুরু করে, সবাই তাকে ঠেকায়। এরপরে নেদুমারান বলে এই পুরো সত্যিটা কেউ জানতেই পারতো না যদি না তার মেয়ে ঐশ্বরিয়া তাকে বলতো আর এই ভিডিওটা করত। নেদুমারান সবার সামনে ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করে সে এই ভিডিওটা বানিয়েছে তাই তো। যদিও ঐশ্বরিয়া সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু তার বাবার প্রেসারে সে মিথ্যে বলে দেয় যে হ্যাঁ সেই ভিডিওটা বানিয়েছে। কথাটা শুনে ভেট্রির মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে শুধু ঐশ্বরিয়ার দিকে তাকিয়েই থাকে। কখনো সে ভাবতেই পারেনি ঐশ্বরিয়া তার সাথে এমনটা করবে। নেদুমারান আগে থেকেই পুলিশকে ডেকে নিয়ে এসেছিল আর সেই দিকেই ভেট্রিকে নিয়ে যেতে থাকে। রাজন, রিয়া আর উত্তম স্যার তারা নেদুমারানকে বোঝাতে থাকে ভেট্রিকে চাকরি থেকে বের করে দিলেই তার শাস্তি পেয়ে যাবে, পুলিশকে দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু নেদুমারান তার কোনো কথাই শোনে না, কারণ সে ভেট্রিকে তার মেয়ের জীবন আর এই রিসোর্ট থেকে দূর করে দিতে চাইছিল আর এই জন্য সে তাকে পুলিশে দিয়ে দেয়। ঘটনা এখন এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে সবকিছু আসলে পুরোপুরি উল্টে যাবে। এদিকে রঘুপতি ধীরে ধীরে এমন সব প্রমাণ পায় যেটা প্রমাণ করে যে চিদাম্বরম নির্দোষ ছিল। অন্যদিকে চিদাম্বরম যদি সত্যি নির্দোষ প্রমাণ হয় তাহলে সবথেকে বড় ঝটকাটা কে খাবে, নেদুমারান নাকি যারা তাকে 15 বছর আগে ভুল বুঝেছিল তারা? এদিকে ভেট্রির কি হবে? ভেট্রি শুধুমাত্র ঐশ্বরিয়ার দিকে তাকিয়েছিল আর ঐশ্বরিয়া আর ভেট্রির সম্পর্কেরই বাকি হবে। এছাড়া ভেট্রি যে চিদাম্বরমের ছেলে এটা জানার পরে কি হবে? সত্যি বলছি ঘটনাগুলো পরের এপিসোডে এতটা ইন্টারেস্টিং হতে চলেছে যেটা বলার বাইরে। তাই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী এপিসোডগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব আর বেশি বেশি এপিসোড একসাথে এক্সপ্লেন করার চেষ্টা করব যাতে করে খুব দ্রুত এই ওয়েব সিরিজটাকে শেষ করা যায়। তো ওয়েব সিরিজের এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।